ক্লাসটা শুরু করার আগে, একদম কোর ক্লাসে চলে যাওয়ার আগে আমি হচ্ছে কমিউনিকেশন রিলেটেড আপনাদেরকে একটি ফ্লো চার্ট শেখাবো। ওকে, আমরা কিন্তু এখন ক্লাসে, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে আমরা এখন ক্লাসে থাকবো। ওকে, আচ্ছা, পৃথিবীতে হিউম্যান বিং মানে এই যে মানুষরা যত রকমের কমিউনিকেশন করে, এই পৃথিবীতে কমিউনিকেশন হচ্ছে মানুষের এমন একটি স্কিল, যে স্কিলটাকে বাদ রেখে আপনি আপনার জীবন কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে যে মানুষটা হয়তো সৃষ্টিকর্তা কোনো কারণে তার চোখ কেড়ে নিচ্ছে, বা চোখ মানে দেখতে পায় না সে, কিংবা তার পায়ের সমস্যা, কিংবা তার জবানের সমস্যা, এরকমও যদি কোনো মানুষ থাকে, সেই মানুষটাও কোনো না কোনো মাধ্যমে কমিউনিকেশন করে। কমিউনিকেশনের বাহিরে পৃথিবীর কোনো মানুষ না, কমিউনিকেশন তাকে করতেই হবে। কমিউনিকেশন ছাড়া একটা মানুষের এক্সিস্টেন্স কল্পনা করাও মুশকিল। কমিউনিকেশন ছাড়া একটা মানুষ অলমোস্ট মৃত। ঠিক আছে, তো কমিউনিকেশন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল আমাদের লাইফের সাথে, যে স্কিলটা ছাড়া আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। ঠিক আছে, আপনারা হয়তো, আমরা প্রতি মুহূর্তে কমিউনিকেশন করি, তো এই কারণে আসলে কমিউনিকেশনের কি বলবো, কমিউনিকেশনের মহত্বটা বা কমিউনিকেশনের গুরুত্বটা আমরা কখনো ফিল করি না। আমরা কখনো এটা চিন্তা করি না যে আজকে আমার মাকে একটা কথা বললাম, আচ্ছা মা কি কথাটা কষ্ট পাইলো, নাকি মা কি কথাটা ভালোভাবে নিল, বা আমার মেসেজটা কি 100% ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এসব নিয়ে কম চিন্তা করি। কেন চিন্তা করি? কারণ হচ্ছে আমরা মনে করি যে এরা তো আমাদের নিজেদের লোক, হ্যাঁ সমস্যা নেই, সে একটু মাইন্ড করলেও কোনো সমস্যা নেই। এরকম অনেক মানুষ আছে আমরা যারা কমিউনিকেশন করি, প্রতিনিয়ত কমিউনিকেশন করতেছি, কিন্তু কমিউনিকেশনটা কতটুকু ইফেক্টিভ হয়, কমিউনিকেশনটা কতটুকু মানে কমিউনিকেশনের মাধ্যমে আপনি কতটুকু সিম্প্যাথি বা ইম্প্যাথি গেইন করতে পারলেন, এগুলো আমরা কখনো চিন্তা করি না। আজকে আমাদের ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে, মানে একটু কল্পনা করে দেখেন, আজকের ক্লাসে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার সাবজেক্ট ছিল কমিউনিকেশন, আমি আমার ইউনিভার্সিটি লাইফে 6 বছর কমিউনিকেশনের উপর পড়ালেখা করছি। এই কারণে যে আমি আপনাদের আজকে ক্লাস নিচ্ছি, ব্যাপারটা কিন্তু তা। আমাদের ইউনিভার্সিটির অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে 6 বছর ইউনিভার্সিটিতে ক্লাস করছে, কিন্তু তারা কিন্তু কমিউনিকেশনে ক্লাস নিতে পারবে না। আমরা এখন জানি যে তারা কমিউনিকেশনে ক্লাস নিতে পারবে না, ইনফ্যাক্ট তারা কোনো ক্লাসই নিতে পারবে না। তারা নিজেদের মানে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করার মতো তাদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করেনি। ইউনিভার্সিটি লাইফে আমিও ইন্ট্রোভার্ট নামে পরিচিত ছিলাম, আমাকে টিচাররা বলতেন খুব কম কথা বলি। এখন দেখেন আপনাদের সাথে আমি ক্লাস নিচ্ছি। তো আসলে কমিউনিকেশন সবাইকে করতে হয়, কিন্তু কমিউনিকেশন মানে ইফেক্টিভ কাজটা কত বেশি হয়, এটা একটা বিষয়। আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হবে, আমাদের যে এক্সিস্টিং কমিউনিকেশন পাওয়ারটা আছে, আমরা যে এক্সিস্টিং কমিউনিকেশন পাওয়ার এর মাধ্যমে কমিউনিকেট করি, এটাকে আরেকটু ডেভেলপ করা যায় কিনা, এটা আমরা দেখি। আমি কি ক্লিয়ার আপনাদের সাথে? আপনাদের সবার যে কমিউনিকেশন স্কিল গুলো আছে, এই স্কিলটাকে আরেকটু ডেভেলপ করা যায় কিনা, আরেকটু ইফেক্টিভ করা যায় কিভাবে, আমরা ঠিক এই জিনিসটা নিয়ে কথা বলবো। ওকে, খুবই মজার এবং খুবই ক্রিস্পি একটা ক্লাস। ঠিক আছে, আপনারা এটা আপনাদের সবার কাজে দিবে। সিরাজউদ্দিন ভাই লিখেছেন, জি হ্যাঁ জনাব। জনাব না বললেও হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাসে, আমি বলেছিলাম ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে কমিউনিকেশন একটা ফ্লো চার্ট শেখাবো। হ্যাঁ দেখেন, হিউম্যান বিং পুরো জীবনে যতগুলো চ্যানেলকে ইউজ করে কমিউনিকেশন করে, এই সবগুলোকে মাত্র 2টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা যত চ্যানেল ইউজ করে কমিউনিকেশন করি, চ্যানেল মানে কি? মাধ্যম। চ্যানেল মানে হচ্ছে কি? মাধ্যম। আমরা যত মাধ্যম ব্যবহার করে কমিউনিকেশন করে থাকি, সবগুলোকে কি করা হয়েছে? 2টা ভাগে ভাগ করা হয়েছে। 2টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, সরি 2টা সামগ্রিকভাবে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন কোনটা? স্লাইড দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্লাইড আসাদুল ইসলাম, সজীব ভাইয়ের মতো আর কেউ কি স্লাইড দেখতে পাচ্ছেন না? স্লাইড দেখতে কি কারো প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানাবেন। দেখা যাচ্ছে। আসাদুল ইসলাম ভাই, আপনি একটু চেক করে দেখেন আপনার নেটওয়ার্ক, সবাই দেখতে পাচ্ছে। দেখেন, আমি এখন ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস, আমরা এই জায়গাটাতে আছি। দেখেন আমি স্লাইড চেঞ্জ করছি।
আশিকুল ইসলাম সজীব ভাই, আপনি যদি দেখতে পারেন তাহলে আমাকে জানান। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে কিন্তু। ওকে, ওকে, আচ্ছা। আমি কি বললাম যে মানুষ দুটো চ্যানেল ইউজ করে কমিউনিকেশন করে। একটা চ্যানেলের নাম হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, ভার্বাল কমিউনিকেশন কোনটা? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেটা আমরা শুধুমাত্র মুখে বলে থাকি। আমরা মৌখিক ভাবে যে কমিউনিকেশনটা করে থাকি এটাকে বলা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন, মুখের জবান ইউজ করে যে কমিউনিকেশনটা করে থাকি। ভার্বাল কমিউনিকেশন আবার প্রাথমিকভাবে দুই ধরনের হয়। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কথা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা ভার্বাল কমিউনিকেশন প্রাথমিকভাবে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। আমি আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে এই ফ্লো চার্টটার একটা ইয়ে দেখাই। আমাকে একটু সময় দেবেন। আমি ফ্লো চার্টটার একটা আপনাদেরকে ইন্টারনেট থেকে একটা ছবি দেখাই, আপনারা তাহলে আমার সাথে বুঝতে পারবেন। দয়া করে আমার এই ক্লাস নোট করার টুকার কোনো দরকার নেই, আপনারা জাস্ট আমার ক্লাসটা ফলো করে গেলেই হবে। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই যে ক্লাসটা টুকবেন, নোট করবেন, লিখবেন, কোনো দরকার নেই। একজন গ্যালাক্সি J6 নামে একজন লিখেছে কথা ক্লিয়ার আসছে না। কথা ক্লিয়ার যাদের কথা এবং স্লাইড একটু কম ক্লিয়ার লাগছে তারা কষ্ট করে একটু নিজেদের নেটওয়ার্কটা চেক করবেন, আর হচ্ছে ইয়ে চেক করবেন। আপনাদের দরকার হলে একটু রিকানেক্ট করলে ভালো হয়। আমি এখন কথা বলছি না। হ্যাঁ, আমি এখন একটা নতুন স্লাইড শেয়ার করবো আর কি, সেই কারণে স্লাইড না, সরি, একটা ডকুমেন্ট শেয়ার করবো আপনাদের সাথে। আমার নতুন আমি যেটা শেয়ার করেছি এটা সবাই দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ স্যার। আমি মাত্র শুনতে পাচ্ছি এখানে কিন্তু এতক্ষণ শুনতে পাইনি, এখন আমি কানেক্ট করছি। জি, থ্যাংক ইউ। যারা একটু শুনতে পাবেন না, এনিওয়ে নন ভার্বাল কি, আচ্ছা আমি সবকিছুই বলছি। হ্যাঁ, প্রিয়াঙ্কা দেব, আমি সবকিছুই বলছি। আমি জাস্ট আপনাদেরকে ফ্লো চার্টটা দেখালে তাহলে আপনাদের মাথায় গেঁথে যাবে ব্যাপারটা। হ্যাঁ, দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম না যে পৃথিবীতে মানুষ যতগুলো চ্যানেল ব্যবহার করে কমিউনিকেট করে সেগুলোকে সব মিলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন কি কি, একটা হচ্ছে নন ভার্বাল আর একটা হচ্ছে ভার্বাল। তো আমরা কোথায় ছিলাম? দেখেন, এই যে বেসড অন কমিউনিকেশন চ্যানেল, যতগুলো চ্যানেলকে ব্যবহার করা হয়েছে সবগুলো চ্যানেলকে মাত্র দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। দেখেন, ভার্বাল কমিউনিকেশন কোনটা? যেটা আমরা মৌখিক ভাবে কমিউনিকেট করে থাকি সেটাকে বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন প্রাথমিকভাবে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওরাল আর একটা হচ্ছে কি রিটেন। ওরাল কমিউনিকেশন কোনটা? ওরাল কমিউনিকেশন হচ্ছে যে কমিউনিকেশনটা আমরা শুধুমাত্র মৌখিক ভাবে মানে মুখে করে থাকি। আপনাকে খেয়াল করে দেখবেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক সময় কিছু কিছু ওষুধের পাশে ব্রাকেটে লিখে দেয় যে ওরাল। অনেকেই লক্ষ্য করে থাকবেন ওরাল কেন লিখে দেয় জানেন? কারণ এই ওষুধটা শুধুমাত্র মুখেই খেতে হবে, তাই না? এই জন্য লিখে দেয় হচ্ছে ওরাল। এই ওরাল কমিউনিকেশন যেটা, সেটা হচ্ছে কি আমরা মৌখিক ভাবেই করব। মানে কোনো বন্ধুর সাথে দেখা হলো, বললাম এই দোস্ত কেমন আছিস, এটা হচ্ছে একটা ওরাল কমিউনিকেশন। আরেকটা কি রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কোনটা? রিটেন কমিউনিকেশন হচ্ছে আমাদের মুখের জবানটাকে আমরা যখন আরেকটা মাধ্যম হয়ে আরেকটা মাধ্যম দিয়ে, সেটা হতে পারে চিঠি, হতে পারে মেসেজ, হতে পারে ইমেইল, হতে পারে চ্যাট, যে কোনো একটা লিখিত আকারে যখন আমরা আরেকজনের কাছে পৌঁছাই তখন এটাকে বলা হচ্ছে রিটেন কমিউনিকেশন। মানে আপনারা ছোটবেলায় খেয়াল করবেন, আপনাদের একটা
লেটার আসতো না, 10 মার্কের একটা লেটার আসতো আমাদের, যে বাবার কাছে টাকা চাহিয়া পত্র লিখো, সবার স্মরণ আছে? বাবার কাছে টাকা চাহিয়া পত্র লিখে এরকম একটা লেটার আসতো না? এই লেটারটা যে আমরা লিখতাম, খেয়াল করে দেখেন যে বাবা যদি আমাদের সামনে থাকে তাহলে কি আমরা বাবাকে এই চিঠিটা লিখতাম? বাবা যদি সামনে থাকতো তাহলে তো এই চিঠিটা আমরা লিখতাম না, তাই না? আমরা তখন কি করতাম, বাবাকে সামনাসামনি বলতাম যে আমার হচ্ছে টাকা শেষ হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা প্লিজ লেট মি সে সামথিং, যে লিখেছেন আপনি আপনি বলুন আমাকে। আমি আমি অ্যালাউ করে দিয়েছি আপনাকে, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি শফিকুজ্জামান, আমি মিনিস্টার অফ কমার্স। জি 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 স্যার, ভালো আছেন আপনি? জি জি ভালো আছি স্যার, আসসালামু আলাইকুম। ডিয়ার পার্টিসিপেন্ট, আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার শফিকুজ্জামান স্যার জয়েন করেছেন। আপনারা মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো একটু শুনবেন, স্যার নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনার ক্লাসটা কখন শুরু করেছেন? স্যার একদম 3টার সময় শুরু করেছে। 3টার সময় শুরু করেছে। আজকে এখন টপিকটা কি বিষয়ে কথা বলছেন? আজকে হচ্ছে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে ক্লাস হচ্ছে। তা আমরা মানে এখন দেখছি পার্টিসিপেন্ট 71। যাই হোক, মানে খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না, আর একটু বোধহয় এটা 70-80 হলে বা 75 হলে ভালো লাগবে। 71 এর মধ্যে আমরা আছি। তা আমি যে বিষয়টা এখানে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলবো যে মানে জাস্ট একজনের একটু কথা শুনবো যে সোফার 2 দিন, মানে আজকে তো 1.5 দিন গেল, যেটুকু ক্লাস হলো বা যেটা, সেটা আপনারা কিভাবে নিতে পারছেন, কতটুকু নিতে পারছেন? বিশেষ করে কালকে আমি যখন বলেছিলাম এ ক্যাটাগরি, আপনার যারা একদম নতুন তারা একটু বলবেন যে কতটুকু নিতে পারছেন, আমাদের যারা এখানে স্পিকাররা আছেন তারা কতটুকু আপনাদের কাছে পৌঁছতে পারছে। একটু যদি একজনকে আনমিউট করা হয়, একটু হ্যান্ড রেজ করলে তাকে আনমিউট করে একজন নতুন যিনি আছেন। জি স্যার, আমি সকলকে আনমিউট করার অপশন এখন অন করে দিয়েছি, যে কেউ একজন বা দুইজন একটু মানে ফিডব্যাক দিলে আমি জাস্ট একটু তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি কি একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ, আপনার একটু পরিচয় দিয়ে একটু কথা বলুন। জি স্যার, আমার নাম মোহাম্মদ রায়হানুল মিজান, আমি স্যার চিটাং থেকে বলছি। আলহামদুলিল্লাহ, কালকে থেকে আজকে পর্যন্ত মোটামুটি যা দেখেছি, শুধু আজকে আপনার লাঞ্চের পর একজন ম্যাম খুব সুইফটলি কিছু ক্লাস নিয়ে গেল, এটা একটু আমাদের ওভার দ্য হেড গেছে। বাকি ক্লাসগুলো, মানে কি বিষয় ছিল ক্লাসটা? ক্লাসটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর ছিল। এটা খুব একটা ডিপ সাবজেক্ট ছিল। আমি মনে করি যে এটা নিয়ে একটু বেশি পড়া দরকার, কারণ আমাদের লজিস্টিক সাপোর্ট থার্ড ওয়ার্ল্ড হিসেবে খুবই পুয়ার। সো আমরা যখন, আমি কিন্তু স্যার এ ক্যাটাগরি, আমি আপনার বি বা সি ক্যাটাগরি। আচ্ছা, গুড। না, ঠিক আছে, আপনার ব্যাখ্যার দরকার নেই। এখন যে জিনিসটা, এখানে ইটাবের কেউ আছে? জি স্যার। ইটাব থেকে কেউ আছেন? ইটাব থেকে আমাদের যে হোস্ট যারা আছেন, স্পিকার বাদে এখানে আমাদের ইটাবের কে আছে? জি স্যার, আমি আব্দুল কাহার। ওই আপনার এর আগের যে ক্লাসটা, সেটা উনি কি আবার ওই যে খুলনা, মানে আমাদের যেটা আরেকটা প্যারালাল গ্রুপ চলছে, খুলনার গ্রুপে কি ক্লাস নিয়েছেন? না স্যার। আচ্ছা, যাই হোক, ওনাকে মানে আপনারা তো একটা স্পিকারদের ইভালুয়েশন করেন, এই জিনিসগুলো একটু ওই যে মেহেদিকে বলবেন যেন এটা একটু আমাদের নজরে আনে, কারণ আসলে স্পিকারদের একটু ফিডব্যাকও নেওয়া দরকার। মানে যেটা হলো যে মানে যদি তারা না বুঝতে পারে বা ইয়ে করে বেশি ফাস্ট গেলে, সেটা এক একজন স্পিকার তো এক এক রকম হয়। তারপর যদি তাকে একটু নোটিশে আনেন, এটা যে আপনার ক্লাসে কিন্তু ইভালুয়েটেড হচ্ছে। জি, আমরা আজকে অলরেডি এই ফিডব্যাকটা আগেই পেয়েছি আমরা স্যার, এবং এটা নিয়ে আমরা অবশ্যই ওনাকে ইনফর্ম করে দেব। একটু ইয়ে করবেন যাতে মানে উনি আবার যাতে বেশি মনোকষ্ট না পান, একটু ভালোভাবে বলবেন। জি জি জি, আমি ওইভাবে বলবো। বিভিন্ন ক্যাটাগরির মানে পার্টিসিপেন্ট আছে, একদম নতুন যারা, মানে মূলত আসলে তাদেরও যাতে ওয়েভলেন্থের মধ্যে থাকে। এখন ওয়েভলেন্থের বাইরে গেলে তো আসলে মানে পরে তারাও এটার প্রতি মানে আপনার ট্রেনিং এর প্রতি ইন্টারেস্ট হারাবে। আর এমনি আমি পার্টিসিপেন্টদের আর হলো যে একটা বিষয়, যে আপনাদের কি কোনো প্রত্যাশা বা কিছু, মানে আপনারা কিছু জানাবেন কিনা, তাহলে আমরা হয়তো এই বিষয়ে যদি এখন, কারণ আজকে তো সেকেন্ড ডে, সেখানে আপনারা যেভাবে আমরা অর্গানাইজ করেছি, আপনাদের কোনো অন্য কোনো কিছু প্রত্যাশা বা এই ধরনের কোনো কিছু থাকে যদি আপনাদের চাহিদা একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জান্নাতুন্নেসা। পরিচয় দিয়ে বলেন একটু। আমি জান্নাতুন্নেসা
বলছি। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি তো কালকেও বোধহয় কথা বলেছিলেন না? কালকে কথা বলতে চেয়েছিলাম, বাট কালকে আসলে আমার নেটওয়ার্ক বোধহয় সাপোর্ট করছিল না, আমি হ্যাঁ, কথা বলতে হ্যাঁ, পারি। ঠিক আছে, আপনি বলেন আপনার কোনো সাজেশন আছে? আসলে ফিডব্যাকের ব্যাপারে এই যে কিছুক্ষণ আগের ক্লাসটা নিয়ে আমি একটু অ্যাড করতে চাই। এটা আসলে একটা এক্সাম্পল। গতকাল থেকে আমরা যে ক্লাসগুলো পাচ্ছি যথেষ্ট ইলাবোরেটিভ ডিসকাশন হয়, তবে টাইম যেহেতু 1 ঘন্টা থাকে, ডিসকাশনের পরে কোশ্চেন আনসার পোর্শনে টাইমটা একটু কম হয়ে যায়, যেখানে অনেকেরই কোশ্চেন থাকে এবং যাদের এক্সিস্টিং বিজনেস আছে তারা তো অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন করতে পারেন, নতুনদের হয়তো থিওরিটিক্যালি অনেক কনসেপ্টের ল্যাকিং থেকে যায়। তো কোশ্চেন আনসার পোর্শনটাতে আরেকটু যদি টাইম বাড়ানো যায়। ওকে 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 আমি আমি যে জিনিসটা আসলে কি একটা জিনিস হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা আমি নিজেও দেখছিলাম, এটা আসলে কিছু থিওরিটিক্যাল কনসেপ্টের বাইরে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু যদি এক্সাম্পল দেওয়া যেত, এটা একটু ভালো হতো। আমি স্যার একজন শিক্ষক, আমার কাছে তার ক্লাসটা মনে হয়েছে যে এটা আর আমার নিজেরও কিছু কোশ্চেন ছিল, আমি কোশ্চেনগুলো আসলে এভাবে আচ্ছা ঠিক আছে, আমি আপনার পয়েন্টগুলো পেয়েছি। প্রথম যে জিনিসটা হলো যে আমাদের দেখেন 63 ক্লাস নিতে হবে আপনার মাত্র 11 দিনে, এবং সেখানে প্রতিদিন অন্তত 6টা করে ক্লাস। অ্যাকচুয়ালি মানে এটা ওই এক একটা সাপ্লাই চেনের উপরে আপনার 1-1.5 মাসের কিন্তু আপনার ক্লাসটা হবে। সেটা হলো যে সময়ের মধ্যে আসলে এটা কিছুই না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দাও। এখনো যে যিনি স্পিকার আছেন উনিও জানেন, তবে আমি ইনকাপকে বলবো যে স্পিকারদের একটু অন্তত আপনার 1 ঘন্টাকে তো প্রেজেন্টেশনটা 30 মিনিট শোনো, এরপরে হলো আসলে টু ওয়ে কমিউনিকেশন, যেটা আমি কালকেও কিন্তু আমি ইন্ট্রোডাক্টরি একটা কথা মানে যেটা বলছিলাম, ওটা আসলে পার্টিসিপেট না হলে হয় না। এরপরে যেটা হয় কি, টেকনিক্যাল সমস্যাটা কি যে আপনি যখন ফিজিক্যালি যদি এই ট্রেনিংটা করতেন তাহলে হয়তো আমরা 25 জন করে করাতাম, তো তখন হলো একজন স্পিকার এবং একজন যারা পার্টিসিপেন্ট তাদের সাথে কিন্তু কমিউনিকেশনটা অনেক বেশি ইজিয়ার হতো। আমরা আসলে 75, 70, 80 জন করে করছে, তো আর ভার্চুয়ালি তো আসলে একটা ব্যারিয়ার থাকে। তারপরেও আমি বলবো যে কোশ্চেন আনসার এই বিষয়টা একটু টু ওয়ে কমিউনিকেশন কিভাবে করা যায়, ইকাবের এরা যাতে এটা খেয়াল রাখে। ঠিক আছে, ধন্যবাদ। আমি স্পিকারকে কন্টিনিউ করতে বলছি, আর এবং আপনার কাছ থেকে আমি একটু সময় নিয়ে নিলাম 4-5 মিনিট, সেগুলো আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ। আপনারা কন্টিনিউ করেন। অংশগ্রহণটা কিন্তু ঠিকভাবে করতে হবে। আমি যে আমরা বললাম যে এখানে কিন্তু 70 জনের মতো আছে, আমি চাচ্ছি এটা 75 থেকে 80 জনের মতো। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। হ্যাঁ, যারা ক্লাসে উপস্থিত আছেন তারা সবাই একটু আমাকে মানে আরেকবার একটু কনফার্ম করবেন আমার স্ক্রিন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। জি স্যার, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রম দ্য বিগিনিংই আপনাদেরকে আমি টু ওয়ে কমিউনিকেশনে রাখতে পারি চাইলে। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি চাইলেই কিন্তু আপনাদেরকে আনমিউট করার অপশনটা অন করে রাখতে পারি। প্রবলেমটা যেটা হয়, আপনাদের এখান থেকে কি হয়, কিছু অনাকাঙ্ক্ষিত নয়েজ আসা শুরু করে। আপনাদের ব্যক্তিগত কাজকর্ম থেকে শুরু করে অনেকেই হয়তো বাহিরে থাকেন, তখন আর উপায় থাকে না, তখন আমাদেরকে এটা মিউট করে রাখতে হয়। তা আমি আপাতত আমি আপনাদেরকে মিউট রাখছি, তবে যে কেউ যখনই আমাকে চ্যাট বক্স আমি ফলো করছি, কোনো কিছু যখন বলার ইচ্ছা করবে আমরা আপনাদেরকে আনমিউট করে দেবো, কেমন? কারণ দেখা যাচ্ছে একজনের একটা অনাকাঙ্ক্ষিত শব্দের কারণে অনেকেই ক্লাসটা মিস করে ফেলে। হ্যাঁ, ক্লাসের শেষে আপনার প্রশ্ন নেবো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাসটা, যেহেতু আমাদের আজকের ক্লাসে বেশ কিছু সময় আমরা করেছি, আমি একটু দ্রুত ক্লাসে নেবো। হ্যাঁ, সবাই একটু কনসেন্ট্রেশন ভালোভাবে দিবেন। আমি একটু চেষ্টা করবো তাড়াতাড়ি এই ক্লাসটাকে সাম আপ করা। হ্যাঁ, আচ্ছা, তো আমি একদম শুরু থেকে একজন প্রশ্ন করেছেন, আমরা যে জুমে ক্লাস করছি এটা কোন ক্যাটাগরি কমিউনিকেশন? হ্যাঁ হ্যাঁ, আমি সবই বলবো, নো প্রবলেম। আচ্ছা, প্রথম থেকে একদম সোজাসুজি বললি, মানুষ যতগুলো চ্যানেল ইউজ করে কমিউনিকেশন করে সবগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। আচ্ছা, ভার্বাল কমিউনিকেশন প্রাথমিকভাবে 2 ধরনের, একটা হচ্ছে কি ওরাল আর একটা হচ্ছে রিটেন।
ওরাল কমিউনিকেশন কোনটা? ওরাল হচ্ছে যেটা আমরা মৌখিক ভাবে করে থাকি। আর রিটেন কমিউনিকেশন কোনটা? যেটা আমরা মুখের কথাটাকে আমরা অন্য কোনো ভায়া ব্যবহার করে, সেটা হতে পারে চিঠি, হতে পারে ইমেইল, বা লিখিত কোনো ভায়া ব্যবহার করে, লিখিত কোনো মাধ্যম ব্যবহার করে যখন আরেকজনের কাছে পৌঁছায়, এটাকে বলা হচ্ছে যখন আমরা লিখিত আকারে কখনো কোনো আমাদের বক্তব্যকে বা আমাদের কথাকে আমরা কমিউনিকেট করি, তখন এটাকে বলা হচ্ছে রিটেন কমিউনিকেশন। আচ্ছা, এখন সবকিছু ক্লিয়ার। এখন যেটা সমস্যা হয়েছে কি ওরাল কমিউনিকেশন নিয়ে। ওরাল কমিউনিকেশনটা আছে আপনার টেলিফোন আবিষ্কারের পর থেকে ওরাল কমিউনিকেশনটাও দুটো ছোট্ট ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স কমিউনিকেশন। একটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন কোনটা? যেটা আমরা সরাসরি যোগাযোগ করি, যেটা আমরা সরাসরি কথা দেখা হয়ে, যেমন ধরেন আমাদের আজকের এই ক্লাসটা যদি আমরা সরাসরি করতে পারতাম, ফেস টু ফেস করতে পারতাম, তাহলে এটা কি হতো? আপনারা সামনে থাকতেন, আপনারা আমার সামনে থাকতেন, আমি আপনাদের ক্লাসটা নিতাম, তাই না? তখন এটা কি হতো? ফেস টু ফেস ক্লাস হতো। আর আরেকটা ওরাল কমিউনিকেশনের আরেকটা মাধ্যম, আরেকটা প্রকার কোনটা? সেটা হচ্ছে লং ডিস্টেন্স কমিউনিকেশন। লং ডিস্টেন্স কমিউনিকেশন কোনটা? আমরা টেলিফোনে, ফোনে, মোবাইলে, মেসেঞ্জারে, ফাইবারে, ইমোতে, এই যে দূর দূরান্তের বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, দেখেন রিয়েল টাইমেই কথা হচ্ছে। আমার বন্ধু আমেরিকায় থাকে, আমার সাথে কিন্তু রিয়েল টাইমেই তাদের কথা হচ্ছে, কিন্তু সে আছে 5,000-6,000 কিলোমিটার দূরে। এটাকে বলা হচ্ছে লং ডিস্টেন্স কমিউনিকেশন। এই যে একজন প্রশ্ন করেছিলেন আমাকে, এই ক্লাসটা যে কোন ধরনের কমিউনিকেশন, এটা কোন ধরনের, আমরা যে ক্লাসটা নিচ্ছি, today's class is long distance communication. Exactly, thank you ভাই, থ্যাংক ইউ আজিমুদ্দিন ভাই। আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে লং ডিস্টেন্স কমিউনিকেশন। এটা একটা ভার্বাল কমিউনিকেশনের ক্লাস। প্রথমত ভার্বালের মধ্যে এটা হচ্ছে ওরাল, ওরালের মধ্যে আবার লং ডিস্টেন্স পার্টের ভিতরে পড়ে গেছে। এটা একটা লং ডিস্টেন্স কমিউনিকেশন। মানে আপনারা আজকে কে কোথায় আছেন আমি জানি না, তাই না? কিন্তু আপনাদের সাথে আমি রিয়েল টাইমে কথা বলছি এবং রিয়েল টাইমে যোগাযোগ করে আমরা ক্লাসটা করে ফেলছি, তাই না? তাহলে প্রথম থেকে কি দাঁড়ালো? হিউম্যান বিং দুইটা চ্যানেল ইউজ করে কমিউনিকেশন করে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল কমিউনিকেশন প্রাথমিকভাবে দুই ধরনের, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিটেন। ওরাল কমিউনিকেশন প্রাথমিকভাবে, একটা হচ্ছে ওরাল, একটা হচ্ছে রিটেন। ওরাল কমিউনিকেশন কোনটা? ওরাল হচ্ছে যেটা আমরা মৌখিক ভাবে করে থাকি। আর রিটেন কোনটা? আমাদের মুখের জবানটাই, যেটা আমরা কাগজে কলমে বা কোনো একটা লিখিত মাধ্যম ব্যবহার করে আরেকজনের কাছে পৌঁছাই, এটাকে বলা হচ্ছে কি রিটেন কমিউনিকেশন। আর ওরাল কমিউনিকেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ফেস টু ফেস, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স। আশা করি আপনাদের ভার্বাল কমিউনিকেশনের পার্টটা ক্লিয়ার। এবার কি বাদ থাকলো? নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনটা কি? নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে এমন একটা কমিউনিকেশন, এটার কোনো ভাগ নাই, ও একাই 100। এটার কোনো ভাগ নাই, এও একাই 100। এক্স্যাক্টলি একজন লিখেছেন ফেসিয়াল এক্সপ্রেশন গ্যাস্টার কোশ্চেন। এক্স্যাক্টলি আমি ক্লিয়ার করে বলছি। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, আমি প্রথমে নন ভার্বাল কমিউনিকেশন আর ভার্বাল কমিউনিকেশনের রেশিওটা বলেছি আপনাদেরকে। একটা মানুষ তার পুরো জীবনে ভার্বাল কমিউনিকেশন কতটুকু করে আর নন ভার্বাল কমিউনিকেশন কতটুকু করে, রেশিওটা কিরকম। সায়েন্টিস্টরা প্রমাণ করছে একটা মানুষ তার পুরো জীবনে 90 থেকে 94% কমিউনিকেশন নন ভার্বালি করে, ভার্বালি করে 6 থেকে 10% কমিউনিকেশন। আমি এটাকে ধরলাম 10:90, মানে 90% কমিউনিকেশন একটা মানুষ করে নন ভার্বালি, আর বাকি 10% কমিউনিকেশন শুধুমাত্র ভার্বালি করে। চিন্তা করা যায়, খুবই অবাক করা তথ্য কিন্তু। মানে এতদিন পর্যন্ত আপনারা আপনাদের যেসব বন্ধু বান্ধবকে বাচাল বলতেন, হ্যাঁ, খুব মানে হাসি ঠাট্টা করতেন বাচাল বলে, তাকে আজকের পর থেকে আর বাচাল বলা যাবে না। কারণ কি জানেন? কারণ সেও তার কমিউনিকেশনের মাত্র 10%, সর্বোচ্চ 10% সে মৌখিক ভাবে করে, বাকি পুরোটাই সে নন ভার্বালি করে। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? একটা মানুষ তার জীবনের বেশিরভাগ কমিউনিকেশনই নন ভার্বালি করে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে আপনাদের যে আতিক ভাই, এত কমিউনিকেশন নন ভার্বাল, সারা জীবন এত কথা বলি, তাহলে সব কমিউনিকেশনই নন ভার্বালি করি, তাহলে কিভাবে এটা সম্ভব? আমি আপনাদেরকে বলতেছি এটা কিভাবে সম্ভব। আমি আজকে আপনাদের যখন লাঞ্চ ব্রেক চলছিল, তখন আমি একবার নিচে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে। নিচে যাওয়ার আগে আমি যখন সিঁড়িতে, ঠিক তখন একটা শব্দ আমার কানে আসলো। শব্দটা কিরকম জানেন? অনেকগুলো লোহার পাতকে একখানে করে
একটা রিং এর মধ্যে নিয়ে যদি আপনি জোরে জোরে করে ঝাঁকি দেন, একটা শব্দ হয় না, ঝুম 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 করে একটা শব্দ হবে না? অনেকগুলো লোহার পাত কেটে আপনি যদি একটা রিং এর মধ্যে নিয়ে জোরে জোরে করে ঝাঁকি দেন, তাহলে কি হবে? একটা ঝুনঝুন করে জোরে শব্দ হয় না? এই ঝুনঝুন করে জোরে শব্দ হচ্ছে, মানে রাস্তা দিয়ে একটা লোক হাঁটছে আর এই শব্দটা করছে। কেউ কি আমাকে চ্যাট বক্সে লিখতে পারবেন? কেউ কি বুঝতে পারছেন এটা কিসের? এই সাউন্ডটা শুনে আপনার কি মনে হলো? এই সাউন্ডটা শুনে আপনি কি বুঝতে পারছেন? ঢাকার মানুষ হলে আপনারা এটা চট করে বুঝতে পারছেন। আমি জানি না চিটাগাঙে এটা আছে কিনা। এক্স্যাক্টলি মেহেদী হাসান ভাই, আপনি একটা সামনাসামনি যদি ক্লাস হতো, আপনার জন্য একটা স্নিকার চকলেট একদম বাজেট ছিল আমার। আমি ক্লাস নিতে গেলে আমি হচ্ছে একটা ক্লাসের মধ্যে সবসময়ের জন্য আমি হচ্ছে ব্যাগে করে 2-3টা চকলেট নিয়ে যেতাম। যারা এরকম হঠাৎ করে একটু চমৎকার উত্তর দেয়, আমি তাদের জন্য এটা রাখতে পারি। অনেকেই দিচ্ছে, কারণ আমি এতগুলো স্নিকার না একটা দিতাম, সমস্যা নেই। এটা হচ্ছে চাবিওয়ালা। এক্স্যাক্টলি দেখেন, আমি এই চাবিওয়ালাকে আমি যখন বাসা থেকে বের আমি কিন্তু দেখিনি, দেখতে পাইনি তাকে, কিন্তু এই শব্দটা আমার কানের মধ্যে আসছে, আসার সাথে সাথে আমি বুঝতে পারছি যে একটা চাবিওয়ালা যাচ্ছে, সে চাবি সারানোর লোক। থ্যাংক ইউ দিচ্ছে মেহেদী হাসান ভাই, ওয়েলকাম ভাই, আপনি খুব চমৎকার তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। অনেকেই উত্তর দিয়েছে, যদিও বা রেহেনা মজুমদার দিয়েছে, মেহেদী হাসান ভাই দিয়েছে। যাই হোক, তো এই যে আমি একটা শব্দ শুনে আমি বুঝে ফেললাম যে একটা চাবিওয়ালা যাচ্ছে, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আমি কিছু দেখিনি, আমার কানের কাছে এসে কেউ বলেনি যে একটা চাবিওয়ালা গেলাম বা ভাই আমি চাবিওয়ালা, আমাকে কেউ বলেনি, কিন্তু আমি বুঝে ফেলছি এটা চাবিওয়ালা। খেয়াল করে দেখেন, একইভাবে আমরা যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়াই, তখন যখন লাল লাইটটা জ্বলে আমাদের গাড়িটা থামায় ফেলতে হয়, যখন গ্রিন লাইটটা জ্বলে তখন গাড়িটা আমি চালাতে পারি, আবার যখন ইয়েলো লাইটটা জ্বলে তখন আবার কি হয়, আমাকে স্লো করতে হয়। এটা কি আমাকে কি কানের কাছে এসে বলে যে ভাই গাড়িটা থামান থামান থামান? কেউ কিন্তু বলে না, কেউ কিন্তু বলে না। কিন্তু আমি এই সাইন গুলো দেখলে, এই কালারটা দেখলে আমি বুঝতে পারি আমাকে কি করতে হবে। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আরো আছে, দেখেন, ট্রাফিক সার্জন যখন হাতটা তুলে দেয়, আমরা গাড়িগুলো থামাই দিই, আবার যখন হাতটা নামিয়ে দেয়, আবার হাতটা নামায় দেয় বা এরকম করে দেখায় যে যান, মুখে কিন্তু বলে না, আমরা দেখেই বুঝতে পারি যে আমাকে যেতে বলছে। এটা হচ্ছে তার কি বডির মুভমেন্ট দেখে আমি বুঝে ফেলছি, তার গ্যাস্টার পশ্চারের মুভমেন্ট দেখে বুঝে ফেলছি। খেয়াল করে দেখেন, এক সময় আমাদের সোনালী দিনের নায়িকা ছিল সুচিত্রা সেন, তিনি কিন্তু তার চোখের ভাষার জন্য খুবই খুবই বিখ্যাত ছিল, তাই না? যে চোখ দিয়ে উনি কথা বলতে পারে, এটা কি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের গ্যাস্টার পশ্চারের মুভমেন্ট। বাচ্চাকে তার মা ভাত খাওয়ানোর সময় দেখবেন হাত দিয়ে এরকম করে তার পিকটির সাইন দেখাইলে মুখে বলতে হয় না, বাচ্চা ভয়ে বুঝতে পারে হ্যাঁ আমার পাশ লাল হয়ে যাবে। মানে কি, এগুলো হচ্ছে সব নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে একদম বড় অ্যাসপেক্টে বলি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের গ্যাস্টার পশ্চারের মুভমেন্ট, কোন সাইন, যেমন ধরেন এদিকে উজুখানা, একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে, তাই না? এটাও নন ভার্বাল কমিউনিকেশন। এদিকে গুলশান, এদিকে বাড্ডা, এদিকে দিনাজপুর, এদিকে চিটাগাং, সব নন ভার্বাল কমিউনিকেশন। কোন শব্দ শুনলেন, রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, আপনি একটা শব্দ পাইলেন, আপনি কিন্তু দেখেননি, ব্যাস কমিউনিকেশন ডান, আপনি বুঝে ফেললেন যে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মানে আমাকে মৌখিক ভাবে কেউ কিছু বলতেছে না, কিন্তু আমি কমিউনিকেট করে ফেললাম। একজন চোখে চশমা দিছে, আপনি বুঝে ফেললেন আচ্ছা এনার চোখে কোনো প্রবলেম থাকতে পারে। একজন চোখে সানগ্লাস পরছে, আপনি বুঝে ফেললেন আচ্ছা ও স্টাইল করার জন্য এটা পরছে। সকালবেলা একটা আপু খুব সুন্দর শাড়ি পরে সাজগোজ দিয়ে বের হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে তার আজকে নিশ্চয়ই কোনো প্রেজেন্টেশন আছে বা কোনো ভাইবা আছে। আবার আপুটাই আবার বিকেল বেলা শাড়ি পরে বের হবে, মাথায় যদি ইয়ে থাকে, বেলি ফুল দিয়ে খোপার মধ্যে যদি বেলি ফুল থাকে, তাহলে কিন্তু আপনি আর বলবেন না যে সে প্রেজেন্টেশনে যাচ্ছে। আপনি তখন মনে মনে চিন্তা করবেন আপনি নিশ্চয়ই আজকে কোনো ডেটিং আছে বা কারোর সাথে দেখা করতে যাচ্ছে বা কোনো পার্টি আছে। এগুলো হচ্ছে সব নন ভার্বাল কমিউনিকেশন। এই যে আমরা কেউ না বলতেই আমরা অনেক কিছু অ্যাজাম করে নিচ্ছি, আমরা মানে বুঝে ফেলতেছি, দিস ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। আরেকটা বড় জায়গা বাকি থেকে গেল, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে যত বর্ণ পড়ছি, যত বই পড়ছি, উপন্যাস পড়ছি, সব হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। একবার খেয়াল করে দেখেন আমরা জীবনে কত লেখা পড়ছি, সেটা অনলাইনে হোক আর সেটা অফলাইনে হোক, আমরা বই পড়ছি, গল্পের বই পড়ছি, নাটক পড়ছি, উপন্যাস পড়ছি, সব নন ভার্বাল কমিউনিকেশন। এই যে ক খ গ ঘ 1 2 3 4 এগুলো সব হচ্ছে কি এক একটা সিম্বল, এক একটা সাইন। এই সাইন গুলোর সাথে আমরা পরিচিত, আমরা সাইন গুলো চিনি। আপনি দ্বিতীয় ভাষায় কোনো কিছু লিখলে আমরা বুঝতে পারি না, কেন? ওই সাইন গুলো আমরা চিনি না।
সব নন ভার্বাল কমিউনিকেশন। এখন কি বোঝা যাচ্ছে আমাদের জীবনে কেন নন ভার্বাল কমিউনিকেশন এত বেশি আর ভার্বাল কমিউনিকেশন মাত্র 10 ভাগ? এখন কি বোঝা যাচ্ছে? যে মিস করে গেছেন সে এখন থেকে কন্টিনিউ করেন। আমি ক্লাসের এখনো মূল অংশে যাইনি, যদিও বা আমি এখনো আমার প্রাথমিক জায়গায় আছি। তো এটা হচ্ছে মানে আমাদের একটা হিউম্যান বিং এর কমিউনিকেশনের ফ্লোচার্ট। আজকের পর থেকে আপনাকে যদি আপনার কোনো ছোট ভাই বোন জিজ্ঞাসা করে হোয়াট ইজ কমিউনিকেশন, শুধু যোগাযোগ বলবেন না। ইউনিভার্সিটিতে যখন আমাদের টিচাররা আমাদেরকে জিজ্ঞাসা করতো হোয়াট ইজ কমিউনিকেশন, আমরা যখন বলতাম যোগাযোগ, আমাদের টিচাররা আমাদের কি বলতো জানেন? বলতো যোগাযোগ তো হচ্ছে রবীন্দ্রনাথের একটা উপন্যাস। আমরা খুব অবাক হয়ে যেতাম। তারপরে তারা বলতো যে আসলে যোগাযোগ ঠিক আছে, কিন্তু অ্যাজ এ কমিউনিকেশন স্টুডেন্ট আপনারা কমিউনিকেশন মানে যে শুধুমাত্র যোগাযোগ বলে দিবেন তাহলে হবে না। কমিউনিকেশন মানে আরেকটু বেশি করে আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, দ্যাট ওয়াজ আওয়ার বিগিনিং। তো আমি চেষ্টা করবো আমার এই আজকের ক্লাসের মানে পর থেকে আপনারা কমিউনিকেশন বলতে যেন একটু বেশি কিছু বুঝবেন। হ্যাঁ, শুধুমাত্র রবীন্দ্রনাথের উপন্যাস যোগাযোগ এটাই যেন না হয়। ঠিক আছে, তো দিস ইজ ফ্লোচার্ট। আর ফ্লোচার্টের যে বাকি অংশ দেখতেছেন বেসড অন স্টাইল, এটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা এটা আরেকদিন কথা বলবো, কেমন? তো আমি এখন আমার যে মূল স্লাইড, আমি সেই স্লাইডে চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ওকে, এখন আমাকে একটু দুই একজন একটু লিখলেই হবে যে আমার নতুন যে স্ক্রিনটা এটা নতুন যে আমি যে শেয়ার করেছি দেখা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া এবং আপুরা, অসংখ্য ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে এতক্ষণ আমি আপনাদেরকে কমিউনিকেশনের ফ্লোচার্ট একটা শেখালাম। আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে আমাদের কমিউনিকেশনকে কিভাবে আরেকটু ইফেক্টিভ করা যায়। আমরা আজকে মূলত শিখবো কমিউনিকেশন কিভাবে আরেকটু ইফেক্টিভ করবো আমাদের এক্সিস্টিং কমিউনিকেশন পাওয়ারটাকে। তার আগে আপনারা একটা প্রশ্ন আমাকে করার কথা ছিল কিন্তু করেননি, প্রশ্নটা আমি নিজেই রাইট করি। সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম রিটেন কমিউনিকেশন আমরা যখন মৌখিকভাবে লিখিত আকারে করি তখন এটা রিটেন কমিউনিকেশন। আবার আমি নন ভার্বাল কমিউনিকেশনের সময় আপনাদেরকে বলেছি আমরা জীবনে যত বই পড়েছি, গল্প পড়েছি, সব হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। খুব স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে ভাই রিটেন কমিউনিকেশন ভার্বালেও আছে আবার নন ভার্বালেও, এটা কেমন হয়ে গেল? কেউ প্রশ্নটা করেনি, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে খেয়াল করে দেখেন একটু সূক্ষ্মভাবে। জি, কোশ্চেনটা করেছিল, থ্যাংক ইউ, আমি মিস করে গেছি ভাইয়া, দুঃখিত। আমি আপনাদেরকে বলি, এখন দেখেন যখন আপনি আপনার কোনো কথা লিখিত আকারে লিখছেন তখন আপনি রিটেন কমিউনিকেশন করছেন। ভালো করে মন দিয়ে শুনেন, যখন আপনি চিঠিটা লিখছেন আপনার প্রেমিকাকে বা আপনার বাবাকে কিংবা আপনি আপনার বন্ধুকে, যখন আপনি একটা মেইল বা চিঠি আপনি লিখছেন, দ্যাট টাইম ইউ আর কমিউনিকেটিং ভায়া কি রিটেন কমিউনিকেশন। আপনি তখন রিটেন কমিউনিকেশন করছেন, মানে আপনি আপনার মুখের জবানটাকেই লিখিত রূপ দিচ্ছেন। আর এই চিঠিটা যখন আপনার প্রেমিকার হাতে চলে গেল, আপনার প্রেমিকা যখন এটাকে পড়বে তখন সেটা নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, সবাই ক্লিয়ার? যখন আপনি কমিউনিকেশনটা করছেন মানে আপনি যখন লিখছেন তখন এটা রিটেন কমিউনিকেশন। আপনি যখন লিখছেন কারণ আপনার মুখের জবানটা, আপনি যেটা বলতে চাচ্ছেন মনের কথা, সেটা আপনি আপনার বাবাকে মেইলে বা চিঠিতে বা চ্যাট বক্সে লিখছেন। আর যে এটা পড়তেছে তখন তার জন্য এটা হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন। তখন কিন্তু আপনি আর তার সামনে নেই, তখন শুধু আপনার পরিবর্তে তার সামনে কিছু সাইন, যে সাইনগুলো সে চিনে, ক খ গ ঘ দিয়ে সুন্দরভাবে গোছানো কিছু সাইন। আমি ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে কারণ এই বিষয়টা নিয়ে? আশা করি কনফিউশন থাকার কিচ্ছু নেই। হ্যাঁ, অনেক সময় নিয়ে ব্যাপারটা আমি বুঝেছি। ওকে, এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের মূল ক্লাসে আমরা এখন কিছু কমিউনিকেশন স্কিল দেখবো। হ্যাঁ, ওকে, কমিউনিকেশনের যে স্কিলগুলো নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে প্রথম এবং সবচেয়ে প্রধান স্কিল হচ্ছে লার্ন টু লিসেন। লার্ন টু লিসেন। লার্ন টু লিসেনের বাংলা করলে কি দাঁড়ায়? মানে অন্যের কথা শোনার ক্ষমতা। সব সময় একদম ডান কানে বেঁধে রাখবেন। আপনি যদি একজন ভালো কমিউনিকেশনে ভালো হতে চান বা ভালো কমিউনিকেটর হতে চান, আপনাকে সবার আগে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে জানতে হবে। আপনি যদি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে না পারেন তাহলে আপনি কখনোই একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন না। আপনি একটা ভালো ক্লাস নিতে পারবেন না, আপনি 10 জনের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন।
কারণ আপনি ওই যে টক শোতে দেখবেন কিছু মানুষ আছে না, শুধু নিজের ফ্লোরটা খুঁজে, কখন আমি বলবো, এই মানুষটা হওয়া যাবে না। কি হতে হবে, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন যখন, তখন আপনি ভালো একটা টিপ দিতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি ভালো ফিডব্যাক দিতে চান তাহলে অন্যের কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই ভালো ফিডব্যাক দিতে পারবেন না। এজন্য অন্যের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এটা খুবই ছোট্ট একটা স্কিল, কিন্তু সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে প্রয়োজনীয় স্কিল। যখন আপনারা কমিউনিকেশন করবেন তখন এটা সবচেয়ে প্রয়োজনীয় স্কিল, ঠিক আছে? এরপরে আমরা আমাদের দ্বিতীয় স্কিলে যাই। দ্বিতীয় স্কিল কি দেখেন, এগুলো সবই কিন্তু চেইন রিয়াকশন। হ্যাঁ, দেখেন প্রথম তিনটা পুরোটাই চেইন রিয়াকশন। বলা হচ্ছে বি ওয়্যার অফ আদার্স পিপল ইমোশন। বলা হচ্ছে কি বি ওয়্যার অফ আদার্স পিপল ইমোশন, মানে হচ্ছে কি অন্যের ইমোশনকে গুরুত্ব দিতে হবে, বা অন্যের আবেগ বা অনুভূতিকে কি করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। মানে আপনি কখনোই আরেকজনের ইমোশনকে আঘাত করতে পারবেন না, করবেন না যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে অফেন্সিভ কোনো কিছু করছে। আপনি আরেকজনের অফেন্সিভ কোনো কিছু করলেও আসলে আঘাত করা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন দেখি যে কিভাবে। আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন ফেসবুকে, ধরেন ফেসবুক আপনার একটা খুব সিম্পল একটা ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি একদিন আপনার ফেসবুকে একটা পোস্ট লিখলেন, খুব সিম্পল এবং পবিত্র একটা পোস্টে লিখলেন আমি আমার মাকে খুব ভালোবাসি, ঠিক আছে? এতটুকু লিখলেন। আচ্ছা, লিখার পরে দেখবেন আপনার ফেসবুকের পোস্টের নিচে আপনার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার দেখবেন 2-3 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ থাকবে সহমত টাইপের, আরেক ভাগ থাকবে যে আসবে এইভাবে করে মাকে ভালোবাসে, এটা আবার ফেসবুকে দেখানোর কি আছে। আরেক ভাগ থাকবে যে অ্যাটেনশন সিকার, আপনাকে অ্যাটেনশন সিকার বলবে। হ্যাঁ, এই যে 2-3 ভাগে ভাগ হয়ে গেল, কেন ভাগ হয়ে গেল? কারণ হচ্ছে তারা আপনার ইমোশনকে গুরুত্ব দিতে পারেনি। তারা আপনি যা বলতে চাইছেন সেটা সে একজন ভালো লিসেনার না। তারা কখনো এটা ভাবে নাই আপনার এই যে একটা আপনি মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু আপনি যে এটা পোস্ট দিয়ে দিচ্ছেন যে আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, এই পোস্ট দেওয়ার পিছনে যে কি সুন্দর একটা চমৎকার গল্প থাকতে পারে ওই দিনের বা ওই মুহূর্তের, এটা কিন্তু সে জানে না। দেখা গেল আপনার এই পোস্টটা দেওয়ার পিছনে খুব চমৎকার একটা গল্প আছে। আমার নিজের লাইফে এরকম অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা না বললেই নয়। যেমন ধরেন আমি একদিন দেখলাম আমার মা করে কি, মানে আমি একদম মানে বাথরুমে দেখি কি আমার পুরাতন সাবানটার সাথে নতুন সাবানটা কিভাবে যেন অ্যাটাচ হয়ে যায়, মানে শেষ হয়ে যাওয়া অংশটা আছে না, এটা লেগে যায় সাবানের সাথে। তা আমি চিন্তা করি যে এটা কি নিজে নিজে লেগে যায়। পরে আমি আবিষ্কার করলাম যে না, এটা আমার মা খুব দক্ষতার সাথে ওই সাবানটার সাথে এভাবে লাগিয়ে দেয়। হ্যাঁ, তো আমার মা মানে কি চাই, সে আসলে চাই যে আমার ছেলের এতটুকু টাকাও নষ্ট না হোক। এটা দেখে আমার ওই দিন প্রথম দিকে আমি দেখছি বুঝতে পারছি, আমার মনে হচ্ছিল আমি মানে চিৎকার করে বলে আমার মাকে আমি খুব ভালোবাসি। আমি জাস্ট আমার আবেগটা সংবরণ করছি, কেউ হয়তো করেনি, কেউ হয়তো লিখে ফেলছে। দেখেন একটা আবেগের, এত সুন্দর একটা আবেগের বহিঃপ্রকাশকে আপনি জাজ করতেছেন কিভাবে? অ্যাটেনশন সিকার, হ্যাঁ ফেসবুকে একটা দেখানোর কি দেখছে। ভাই কেন, দরকার কি? আপনি আরেকজনের ইমোশন, এটা তার ইমোশনটা তো খারাপ না, সেটা একটা পবিত্র ইমোশন শেয়ার করছেন, তাই না? আপনি কখনোই জানেন না একটা মানুষের ইমোশনটার বিহাইন্ডে কি স্টোরিটা আছে। স্টোরিটা জানলে হয়তো আপনি অন্যভাবে রিয়াক্ট করতে পারছেন, তাই না? আমরা যারা আরেকজনের ইমোশনকে ক্ষুণ্ণ করি, আমরা হেও করি, তারা মাঝে মাঝেই অনেকের ফেসবুক পোস্ট থেকে শুরু করে প্রাত্যহিক জীবনে এরকম অনেক ধরনের কমেন্টস করি। মনে করেন কাউকে একটা কোনো কাজ করতে দেখলেন, সাথে সাথে হ্যাঁ এটা করা তো ঠিক করেনি। কোন প্রেক্ষিতে গিয়ে যে সেই কাজটা করেছে এটা কখনোই আমরা জাজ করি না। তো এগুলো হচ্ছে চেইন রিয়াকশন। দেখেন প্রথমটা কি ছিল, লার্ন টু লিসেন, আপনাকে আরেকজনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি একটা ভালো ফিডব্যাক দিতে পারবেন। তারপরে কি, বি ওয়্যার অফ আদার্স পিপল ইমোশন, মানে কি আরেকজনের ইমোশনকে আপনি কি করবেন, প্রায়োরিটাইজ করবেন। আপনি যখন আরেকজনের ইমোশনকে প্রায়োরিটাইজ করবেন তখন দেখবেন আপনি একটা চমৎকার ফিডব্যাক দিতে পারতেছেন। মানে আপনার ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, সে আপনাকে এসে বললো, আপনি মনে করেন শোনার
সব কথা শুনলেন, শোনার পরে এই কান দিয়ে শুনলেন, ওই কান দিয়ে বের করে দিলেন। তারপরে আপনি তাকে বললেন, হ্যাঁ তোকে বলছিলাম অমুক এলাকার মেয়ের সাথে প্রেম করা যাবে না, তোকে বলছিলাম অমুকটা করা যাবে না, তোকে বলছিলাম বড়লোক মেয়ের সাথে প্রেম করা যাবে না, বা বড়লোক ছেলের সাথে প্রেম করা যাবে না, তোকে বলছিলাম প্রেম করা যাবে না। আপনি কি দিচ্ছেন? এগুলো রিয়াকশন দিচ্ছেন, এগুলো কিন্তু ফিডব্যাক না। ফিডব্যাক কেমন হবে? ফিডব্যাক হবে হচ্ছে এরকম, আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনলেন, শোনার পরে হয়তো আপনি তাকে বলতেছেন, আচ্ছা দোস্ত ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর কষ্টটা, যদি তোর এটা সিরিয়াস ব্রেকআপ হয় তাহলে কালকে থেকে নতুন জীবন শুরু করতে হবে, তোকে ব্যস্ত হয়ে যাইতে হবে। আর যদি এটা সিরিয়াসলি তুই যদি না পারিস তাকে ভুলে যেতে, তাহলে কালকে থেকে আবার মাঠে নামতে হবে, আবার তার পিছনে দিতে হবে। এটা হচ্ছে ফিডব্যাক, এগুলো হচ্ছে ফিডব্যাক। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এখন নেক্সট স্কিলটা কিন্তু দেখেন, সিম্প্যাথি ইমপ্যাথি। সিম্প্যাথি কি জিনিস? সিম্প্যাথি ইমপ্যাথি এই দুটো ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, এই দুটো ওয়ার্ডের সাথে আমরা নিশ্চয়ই পরিচিত সবাই। একটা হচ্ছে সিম্প্যাথি, একটা হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথির বাংলা হচ্ছে সমবেদনা দেখানো, আর ইমপ্যাথি কি? সমব্যথী হওয়া। দেখেন এই ছবিটার দিকে তাকালে আপনারা লক্ষ্য করবেন, এ বলতেছে ওর অনেক দুঃখ, এটা ও বলার পরে, ও শোনার পরে ওকে বলছে যে আই এম সরি টু হিয়ার দ্যাট, তাই না? এরপরে দেখেন ইমপ্যাথি, এটার দিকে তাকায় দেখেন, ও ওকে বলছে আমার অনেক দুঃখ। এটা শোনার পরে দেখেন ওর চোখের নিচেও 2 ফোঁটা জল চলে আসছে, তাই না? এটা হচ্ছে ইমপ্যাথাইজ হওয়া, মানে আপনি আরেকজনের কষ্টটা আপনি বোধ করা শুরু করলেন, আরেকজনের কষ্টটা আপনি অনুভব করা শুরু করলেন, এটা বলা হচ্ছে ইমপ্যাথি দেখানো। ঠিক আছে, তো এই দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের কোনটাই কিন্তু নেগেটিভ না। প্রথমেই আমি বলে দিই, দুটাই হচ্ছে ভেরি মাচ পজিটিভ দুটো ওয়ার্ড। স্পেশালি আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সিম্প্যাথি হচ্ছে ইমপ্যাথি দেখানোর সদর দরজা। আপনি যতক্ষণ পর্যন্ত না ইমপ্যাথাইজ হবেন, ততক্ষণ পর্যন্ত সিম্প্যাথাইজ হওয়ার সুযোগ খুবই কম। আপনি কিন্তু সরাসরি ইমপ্যাথাইজ কখনো হন না, আপনি প্রথমে সিম্প্যাথি ফিল করেন, তারপর ইমপ্যাথি হবেন। অনেকে হয়তো মনে করেন ও আচ্ছা সরি বলে চলে গেল, হ্যাঁ এটা আসলে নেগেটিভ। এটা নেগেটিভ না, দুটাই পজিটিভ। ঠিক আছে, যারা এক্স্যাক্টলি ফিল অপোজিটিং এসে, যারা কমিউনিকেশনে ভালো, তারা সবসময়ের জন্য এই দুইটা গুণে গুণান্বিত হয়। তারা সিম্প্যাথি আর ইমপ্যাথি দেখাতে পছন্দ করে। আপনারা যারা এখানে আমার ক্লাস করছেন, তারা হয়তো আজকে অনেকে মনে মনে ভাবছেন যে ই কমার্স ব্যবসা করব, আসলে এগুলো শেখার কি দরকার ছিল। আসলে ই কমার্স ব্যবসা করার জন্য আপনাকে কমিউনিকেশন শিখতে হবে। সিম্প্যাথি ইমপ্যাথি ইস্যু না, ইস্যু হচ্ছে কমিউনিকেশন শিখতে হবে। আপনি যখন টিম পরিচালনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন সিম্প্যাথি আর ইমপ্যাথিটা কোন জায়গায়। আপনার বস যখন আপনাকে ইমপ্যাথি দেখাবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্ট লাগে যদি যখন আপনার কষ্টটা কেউ ভোগ না করে, আপনার কষ্টটা কেউ বোধ না করলে। আপনি একজন ডেলিভারি ম্যান, সেই ধরেন আপনি যখন ডেলিভারি দিয়ে আসছেন, আসার পরে আপনি ঘামতেছেন, আপনার ভিতরে অনেক গরম লাগতেছে, ঠিক সেই সময় আপনার বস এসে আপনাকে হয়তো আগের ডেলিভারির একটা ভুল ধুমধুম করে বলে দিল, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সিম্প্যাথি আর ইমপ্যাথি আসলে কতটা গুরুত্বপূর্ণ। যে বস যদি জানতো যে ওই সময়টাতে আপনাকে ওই কথাটা বলাটা আসলে ঠিক না। যাই হোক, তো আমি সিম্প্যাথি আর ইমপ্যাথি চেষ্টা করবেন আপনারা সিম্প্যাথি অথবা ইমপ্যাথি যে কোনো একটা কিছু দেখাতে। একটা এক্সাম্পল দিই, সেই ধরেন অনেক সময় আমরা রাস্তায় দেখি বৃদ্ধ বয়স্ক লোক রাস্তা পার হতে পারতেছে না। তো অনেকে দেখি কি যে রাস্তাটা কেউ একজন কোনো ইয়াং ছেলে মেয়ে তাকে রাস্তাটা পার করে দেয়, তারপরে কি করে, রাস্তা পার করে দেওয়ার পরে সে আবারও রাস্তা পার হয়ে এপাশে চলে আসে, মানে তার রাস্তার ওপারে যাওয়ার কোনো দরকার ছিল না। সে শুধুমাত্র বৃদ্ধকে পার করায় দেওয়ার জন্যই ওপাশে গেছিল। এটা হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথি কোন জিনিস? দেখা গেল আপনি আছেন ওভারব্রিজের উপরে, আপনি ওভারব্রিজ থেকে দেখতেছেন একটা বৃদ্ধ রাস্তা পার হতে পারতেছে না। আপনি হয়তো ওভারব্রিজের ওই পাশ থেকে মনে মনে চিন্তা করতেছেন, আরে বেচারা রাস্তাটা পার হতে পারতেছে না, আমি যদি তার ওইদিকে থাকতাম আমি তাকে রাস্তাটা পার করাই দিতাম, তারপরে দিতে পারতাম। দিস ইজ কল্ড সিম্প্যাথি। এটাও অনেক মূল্যবান। এই সিম্প্যাথিটা আপনি দেখাচ্ছেন, এই সিম্প্যাথিটাই একদিন আপনাকে অন্য একজনকে সাহায্য করতে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে, মানে আপনারা এন্টারপ্রেনার হিসেবে আপনারা যখন একটা অফিস খুলবেন, একটা যখন কর্মী যখন নিয়োগ দিবেন, তখন এই গুণগুলোকে আপনারা কি করবেন, অ্যাডাপ্ট করবেন। ওকে, আমরা নেক্সট স্কিলে যাই। নেক্সট দেখি কি, ইউজ হিউমার। হিউমার মানে কি? হিউমার মানে হচ্ছে হাস্যরস। হিউমার মানে কি? হিউমার মানে হচ্ছে হাস্যরস। তো এটা হচ্ছে খুবই ছোট্ট এবং সিম্পল একটা জিনিস বলি, যাদের মধ্যে হিউমার আছে তারা খুবই লাকি পারসন।
খেয়াল করে দেখবেন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা কিছু মানুষ আছে যারা হচ্ছে যখন আড্ডায় থাকে তখন আমরা তাদেরকে হয়তো অতটা গুরুত্ব দিই না, কিন্তু যেদিনও আড্ডায় থাকে না সেদিন আমরা বুঝতে পারি যে সে আসলে কি জিনিস, আড্ডাটা জমে না। এরা হচ্ছে কি হিউমার পছন্দ করে, তারা কৌতুক করতে পছন্দ করে। তো আমি বলবো যাদের মধ্যে এই গুণটা নাই তারা জোর করে অ্যাডাপ্ট করার কোনো দরকার নেই। যাদের আছে এবং যারা এটা পছন্দ করেন তাদের জন্য বলতেছি যে হিউমার খুব ভালো একটা গুণ, কিন্তু দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে কোন জায়গায়, স্থান কাল পাত্র ভেদে হিউমার করতে হবে এক, আর দুই নাম্বার হচ্ছে হিউমারটা কোথায় থামাতে হবে এটা আপনাকে জানতে হবে। স্থান কাল পাত্র ভেদে বলতে আপনি নিশ্চয়ই একটা শোকের বাসায় গিয়ে আপনি হিউমার করবেন না, কারো দাবি মারা গেছে আপনি নিশ্চয়ই তাকে হিউমার করবেন না। হিউমার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে অবশ্যই স্থান কাল এবং পাত্র মাথায় রেখে করতে হবে। আর দুই নম্বর কি বলেছি যে আপনি হিউমারটা কোথায় থামাবেন। একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা মাঝে মাঝে একে অন্যকে পচাইতে এমন জায়গায় যায় মারামারি পর্যন্ত লেগে যায়, বন্ধু বান্ধবের সাথে দুই বছর যাবত কথা বলা বন্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে কি তারা হিউমার কোথায় থামাতে হবে এটা ওরা জানেন, যার ফলাফল কি একজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। চেষ্টা করবেন হিউমারটা এমন একটা জায়গা পর্যন্ত রাখতে যেখান পর্যন্ত মানুষ এটাকে হিউমার হিসেবে নেয়। যখনই এটা হিউমিলিয়েশন হয়ে যাবে তখন এটা হিউমার থাকে। এটা যখনই হিউমিলিয়েশন হয়ে যাবে তখন কিন্তু মানুষ এটাকে আর স্বাভাবিকভাবে দিতে পারে না। এরপরে দেখি নেক্সট স্কিল কি, ট্রিট পিপল ইকুয়ালি। এটার মানে হচ্ছে কি, এটার মানে কিন্তু এরকম না যে আপনি মানুষকে দাড়িপাল্লা দিয়ে মাপবেন। এটার মানে হচ্ছে আপনার সামনে থাকা মানুষগুলো আপনি এগুলোকে সমান দৃষ্টিকোণ থেকে দেখবেন। ফর এক্সাম্পল, আপনি মনে করেন গ্রামের বাচ্চাদের উদ্দেশ্যে একটা স্পিচ দিচ্ছেন, তো মনে মনে চিন্তা করতেছেন গ্রামের বাচ্চা এরা কতটুকু বুঝে, হ্যাঁ একটা যে কোনো ভাবে স্পিচ দিলেই হবে। আবার 10 দিন পরে আপনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আরেকটা স্পিচ দিবেন, তখন আপনি চিন্তা করলেন ও মাই গড, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছেলে মেয়ে এরা তো অনেক ভালো মেরিটোরিয়াস, এদের তো একটা খুব ভালো স্পিচ দিতে হয়। এই যে আপনি দুই ধরনের বাচ্চাকে দুই ভাবে ট্রিট করলেন, এটা কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। একবার খেয়াল করে দেখেন কারা বেশি স্মার্ট, এটার প্রমাণ গ্রামের বাচ্চারা কত দিন ধরে দিয়ে আসছে। আপনারা কি জানেন গত 3 বছরের রেশিওটা বললে আপনারা অবাক হয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার রেশিও গ্রামের বাচ্চা আর ছেলেদের মানে শহরের বাচ্চাদের মধ্যে রেশিওটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 100 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জন মাত্র চান্স পায় হচ্ছে শহরের, বাকি সবাই গ্রামের। চিন্তা করা যায়? তাহলে দেখেন গ্রামের বাচ্চাটা হয়তো এটা জানে যে কিভাবে মাছ ধরার সময় এখানে একটু গোবর দিয়ে দিলে মাছটা দ্রুত চলে আসে, অথবা গাছে কিভাবে চড়তে হয়, অথবা আম পাড়ার সময় কিভাবে আম পাড়লে আমটা ছেঁকলানো যায় না। আর শহরের বাচ্চাটা হয়তো এটা ভালো জানে কিভাবে ইউটিউবের চ্যানেলটা খুলতে হয়, কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিংবা টুইটারে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, এটা হয়তো শহরের বাচ্চাটা ভালো জানে। তাহলে এখন স্মার্ট কার? আমার কাছে তো মনে হয় যে গ্রামে যে থাকে, যে মাছ ধরতে জানে, আমার তো ওকে বেশি স্মার্ট মনে হয়। এই যে আপনি যে আগে থেকেই তাদেরকে ইকুয়ালি ট্রিট করতেছেন না, এটা কখনোই করা যাবে না। চেষ্টা করবেন ইকুয়ালি ট্রিট করা। এখন আপনারা আমাকে বলবেন আতিক ভাই ইকুয়ালি ট্রিটটা করবো কিভাবে করবেন? আপনাদেরকে বলি, একটা মানুষকে ট্রিট করার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি তার সাথে যখন পথ চলবেন, তার সাথে কথা বলার পরে আপনি তখন জাজ করবেন যে মানুষটা আসলে আমি কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে দেখবো। আজকে যদি আপনাদের ক্লাস নেওয়ার সময় আপনাদের কাছে যদি আমি আজকে সরাসরি ক্লাস নিতাম আর যে কোনো একটা আপুর দিকে বা একটা ভাইয়ের দিকে তাকায় যদি পুরো ক্লাস নিয়ে নিতাম, আপনাদের বাকিদের অবস্থা কি হতো? বাকিরা পুরো বোর হয়ে যেতেন না? তাহলে আমাকে সবার দিকে সমান দৃষ্টিকোণ রাখতে হয়। চেষ্টা করবেন সবাইকে সমানভাবে দৃষ্টিকোণ দিয়ে কথা বলতে। তারপরে তো এই যে ক্লাসটা নেওয়ার পরে হয়তো আমি বুঝতে পারবো যে কোনো একটা ভাইয়া খুবই অ্যাক্টিভ, কোনো একটা আপু খুবই অ্যাক্টিভ, কোনো একটা আপু মনে হয় আপু খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, এটা আমি ক্লাসটার পরে বুঝতে পারবো। মানে আমার সাথে আজকে আপনাদের সাথে আমার পরিচয় হলো, আজকে কিন্তু আপনি আমাকে ট্রিট করতে পারবেন না। কখন পারবেন? হয়তো আমার ক্লাস 2-3 দিন করার পরে হয়তো বলবেন একটা ক্লাস ছিল, ভালো ছিল, মন্দ ছিল, বোরিং ছিল, কিছু একটা বলতে পারবেন যে আতিক ভাই লোকটা ভালো কি মন্দ। আমার সাথে পথ চলার পরে আপনি তখন বলতে পারবেন যে আমাকে একটা জাজমেন্ট করতে পারবেন। তার আগে আপনি ইকুয়ালি ট্রিট করবেন। ওকে, এরপরে দেখি মেইনটেইন পজিটিভ অ্যাটিটিউড এন্ড স্মাইল। মানে কি পজিটিভ অ্যাটিটিউড? পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিরকম? যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি একদিন ধরেন 2 ঘন্টা জ্যামে বসেছিলেন, জ্যামে বসে অফিসে গেলেন, অফিসে যাওয়ার পরে আপনার কলিগ আপনাকে বললো ভাই
কলিগকে যায় বলেন ভাই 2 ঘন্টা জ্যামে ছিলাম, আপনার কলিগ সাথে সাথে শোনার পরে বললো ভাই 2 ঘন্টা জ্যামে ছিলেন, এই শহরটাতে আর থাকার মতো উপায় নাই। আপনি বললেন জি ভাই চাকরি বাকরি আর ভালো লাগে না, আপনার কলেজ বললো জি ভাই চাকরি বাকরিও ভালো লাগে না, চলেন গ্রামে চলে যাই। আপনি বলেন ভাই গ্রামে যাওয়া লাভ নেই, গ্রামের মানুষও অনেকটা আউটবাস্টার হয়ে গেছে। তারপর আপনি বলেন ভাই দেশেই ভালো লাগে না, তারপর আপনি বলেন জি ভাই বিদেশে চলে যাও। এটা হচ্ছে দুইটা নেগেটিভ মাইন্ডের মানুষ কথাবার্তা বলতে। তারা না থাকতে পারবে চাকরি, না থাকতে পারবে দেশ, না থাকতে পারবে ঢাকা শহর, মাঝখান থেকে কি হবে তাদের ওই দিনের কাজ, অফিসের কাজ মাফিক। তো এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড পৃথিবীতে নাই, আছে। দেখা গেল আপনি 2 ঘন্টা জ্যাম ফেলে আসছেন অফিসে, আপনার কলিগ আপনাকে ঠান্ডা এক গ্লাস পানি এনে দিল, দিস ইজ কল পজিটিভ অ্যাটিটিউড। জাস্ট এক গ্লাস পানি, কোনো কথা বলার লাগেনি, এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। ধরেন যে রমজান মাস চলছে, আপনি পানি এনে দিতে পারবেন না, ওকে ফাইন, তাহলে কি পজিটিভ কথাবার্তা নাই? পজিটিভ কথাবার্তা থাকবে। পজিটিভ কথাবার্তা কি, আপনি তাকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো অনেক দূর থেকে মোহাম্মদপুর থেকে আসেন, তো একটা কাজ করেন, আপনি মাঝে মাঝে কোথাও যদি আসেন তাহলে আপনার জন্য অফিসটা কাছে হয়ে যায়, আপনি যদি চান আমি মহাখালীর দিকে আপনার জন্য বাসা করতে পারি, মানে বুঝতে নাকি আসার জন্য মহাখালীর দিকে কাছে হয়। এটা হচ্ছে পজিটিভ মেন্টালিটির মানুষ। সবসময় খেয়াল রাখবেন, পজিটিভ মেন্টালিটির মানুষ সবসময় কি খুঁজে, সলিউশন খুঁজে। তারা কখনো প্রবলেম নিয়ে বেশিক্ষণ পড়ে থাকবে না, তারা সলিউশন দিয়ে চিন্তা করে। হ্যাঁ, আরেকটা কি বলছে, স্মাইল। হাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পজিটিভ সংক্রামক রোগ। যারা হাসতে জানে তাদের সামনের মানুষরাও হাসে। ঠিক আছে, চেষ্টা করবেন নতুন মানুষের সাথে হাস্যোজ্জ্বল থাকার চেষ্টা করবেন। ওকে, এরপরে দেখি, এরপরে কি, রিডিউস স্ট্রেস। যে কোনো ধরনের শারীরিক বা মানসিক চাপ আপনার কমিউনিকেশনে বাধা দিবে, যে কোনো ধরনের শারীরিক বা মানসিক চাপ আপনার কমিউনিকেশনকে বাধা করতে করবে। চেষ্টা করবেন আজকের পর থেকে যে কোনো ধরনের মানসিক বা শারীরিক চাপে থাকলে, কোনো যদি গুরুত্বপূর্ণ মিটিং এ যান তাহলে অবশ্যই সেই চাপটাকে রিডিউস করে তারপরে যাবেন। ঠিক আছে, যদি আপনি এখন আমাকে বলবেন আতিক ভাই সবসময় কি আর চাপটা সরানো যায়? হ্যাঁ যায় না, কিন্তু মজার ব্যাপার কি, আপনি যদি চাপটা নিয়ে ওই মিটিংটাতে যান, আপনার আমও যাবে, আপনার খালাও যাবে, আপনার মিটিংটাও ভালো হবে না, আপনার ওই চাপটা চাপের জায়গায় থেকেই গেল। লাভ কি? 10 মিনিট ঠান্ডা মাথায় বসে নিজেকে চাপ থেকে মুক্ত করে তারপরে মিটিং এ যাবে। ঠিক আছে, শারীরিক চাপ বলতে কি বোঝাচ্ছি জানেন? যেমন ধরেন কেউ হয়তো মোটা হয়ে যাচ্ছেন, এটা নিয়ে আপনি সবার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, আপনি ডাক্তার দেখেন। আপনি কেউ হয়তো অনেক শুকনা হয়ে যাচ্ছেন, আপনি ডাক্তারের কাছে যান। আপনি অনেক রোগা হয়ে যাচ্ছেন, নিউট্রিশনিস্টের কাছে যান। শারীরিক চাপ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একদিন যদি, 2 দিন 3 দিন যদি আপনার টয়লেটও ভালো না হয়, আপনি কিন্তু আপনি কমিউনিকেশন আপনার ভালো হবে না, আপনি চাপ বোধ করবেন। এটা একটা শারীরিক চাপ। ঠিক আছে, এই চাপগুলো থেকে বের হইতে হবে। অনেকেই আছেন যে মোটা হয়ে যাচ্ছি, শুধু এটা মনে মনে এই দুশ্চিন্তা করেই সে হচ্ছে দিন যাপন করে, কিন্তু ডাক্তারের কাছে যায় না। আপনি মোটা হয়ে যাচ্ছেন বা শুকায় যাচ্ছেন বা রোগা হয়ে যাচ্ছেন, ঠিক আছে, লেটস সি আ ডক্টর, ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে আপনি কাজ করেন সেই অনুপাতে, দেখবেন আপনি ভালো লাগছে। মানসিক চাপ কেমন হয়? অনেক ধরনের চাপ থাকে মানসিক। এই চাপগুলো থেকে নিজেকে মুক্ত করেই একটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশনে দেখতে হবে। ওকে, এরপরে দেখি, only complain when absolutely necessary। বলা হচ্ছে যে দেয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত কমপ্লেন করার দরকার নেই। আমি সহজভাবে বলি, সেই ধরেন আপনি আপনার একটা অফিসে কিংবা কোনো একটা মিটিং এ গেলেন, যাই বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে দেখলেন কিছু নাই, প্রথমবার কমপ্লেন করার দরকার নেই। ঠিক আছে, দ্বিতীয়বার করেন বা তৃতীয়বার করেন, প্রথমবার কমপ্লেন করার কোনোই প্রয়োজন নেই। কারণ কি জানেন, যারা সবসময় কমপ্লেন করতে অভ্যস্ত হয় তাদের নাম পড়ে যায় কমপ্লেন গাইড। এবং কমপ্লেন হচ্ছে একটা অজুহাত। কমপ্লেন হচ্ছে কি, একটা অজুহাত। আপনি যদি একবার কমপ্লেনে অভ্যস্ত হয়ে যান, তখন দেখবেন আপনি শুধু কমপ্লেনই করতেছেন, আপনি শুধু মানুষের দোষ টুকু। এটা অভ্যস্ত হয়ে যাবেন না। চেষ্টা করবেন প্রথমে একবার কমপ্লেন না করে দেখার যে জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে কিনা, তারপরেও যদি না হয় অবশ্যই কমপ্লেন করবেন, কমপ্লেন করা আপনার অধিকার। ঠিক আছে, এরপরে দেখি, ওয়াচ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। এটার ব্যাপারে আমি প্রথমে বলেছি, তারপর আরেকবার বলি। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশন স্কিল। আমি স্পেসিফিক করে বলি, আপনার মুখের কথাকে, আপনার মুখের জবানকে সবচেয়ে চমৎকার ভাবে, সবচেয়ে ইফেক্টিভ ভাবে উপস্থাপন করে কোন জিনিসটা জানেন? আপনার মুখের কথাকে কমপ্লিমেন্ট করে কোন জিনিসটা? আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি মুখে যা বলেন এটাকে কমপ্লিমেন্ট করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ আর মুখে আপনি খুব সুন্দর কথা বলতেছেন, কাজ হবে না। আবার আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো আর মুখে আপনি খুব ফালতু কথা বলতেছেন, তাও কাজ হবে না। দুইটাকেই একই সাথে মুভ করতে হবে। আপনার কথাও যদি সুন্দর বলেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটাও ভালো হতে হবে। বডি ল্যাঙ্গুয়েজের সাথে শুধুমাত্র যে আপনার হাত পায়ের মুভমেন্ট আছে তা কিন্তু না, আপনার পোশাকও মেনটেন এখানে অনেক বড় রোল প্লে করে। এর জন্যই মানুষ যখন একটা
নতুন মানুষের সাথে দেখা করতে যায় বা একটা মিটিং এ যায়, দেখবেন খুব সুন্দর ড্রেস করে। এটা হচ্ছে একটা ওয়েল কমিউনিকেটেড মানুষের একটা লক্ষণ। তারা প্রয়োজন বুঝে ড্রেস আপ করে, প্রয়োজন বুঝে বডি ল্যাঙ্গুয়েজটা মেনটেন করে। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন, এটা না বললেই নয়, ছোটবেলায় আমরা কিন্তু শিক্ষক পেয়েছিলাম না, যে শিক্ষকরা ক্লাসে আসলে লাঠিও নিয়ে আসতো না, কিন্তু ক্লাসটা একদম পিনপতন নীরবতা থাকতো। স্যাররা মানে এমন স্যার ছিল। আবার এমনও স্যারকে আমরা পাইছি না, যে স্যার ক্লাসে আসার পরে ঢুকেই বলতো এই রিডিং পড় রে, বলার পরে সবাই ক্লাসের মধ্যে পিছনে যার গল্পের বই পড়তেছে, কেউ কেউ হয়তো কলম খেলতেছে, আর স্যার এদিকে ঝিমাতে একজন হয়তো রিডিং করতেছে, ক্লাসে হট্টগোল চলছে। দুই ধরনের স্যারই পাইছি। কোনো স্যার কি কম জানে? কেউ কিন্তু কম জানে না, সবাই জানে। কিন্তু দেখেন, শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজের কারণে এক স্যার দিতে পারতেছে 100%, তো আরেক স্যার দিতে পারতেছে কি 40%। সবাই আমরা এরকম পেয়েছি। এই যে পার্থক্যটা কিন্তু শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজের কারণে হয়। ঠিক আছে, আজকে থেকে চেষ্টা করবেন বডি ল্যাঙ্গুয়েজকে সবসময় জন্য ইফেক্টিভ রাখা। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ আপনার মুখের কথাকে 100% কমপ্লিমেন্ট করে, সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে, এরপরে দেখি গেট রিড অফ আননেসেসারি কনভারসেশন ফিলার। কনভারসেশন ফিলার কি? এটা একটা নতুন জিনিস হবে আপনাদের জন্য। সেটা হচ্ছে কনভারসেশন ফিলার হচ্ছে, আমরা অনেকেই আছি যারা হচ্ছে কমিউনিকেশনের সময় কিছু অপ্রয়োজনীয় নয়েজ কিংবা কিছু জিনিস বারবার বলতে থাকি। মানে এটাকে আপনি মুদ্রা দোষ বলতে পারেন। যেমন ধরেন, আমার একটা স্টুডেন্ট ছিল, ও একদিন আমাকে বলতেছে, স্যার আপনি গত ক্লাসে যে ইয়াটা বলছিলেন, ইয়াটা কিন্তু আমি ইয়া করতে পারিনি। না, আবার আসতে বলতেছি, স্যার গত ক্লাসে আপনি যে আমাকে ইয়াটা দিচ্ছিলেন, ওই ইয়াটা কিন্তু আমি ইয়া করতে পারি নাই। মানে কি? মানে সে কি বলছে এটাই আমি বুঝিনি। এটাকে বলা হয় কনভারসেশন ফিলার। অনেকেই আছে যারা 10 মিনিট কথা বললে অন্তত পক্ষে 20 বার 15-20 বার বলে ফেলে, বুঝছেন না, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এই যে ঠিক আছে, বুঝছেন না, ওকে, এই যে কথাগুলো রিপিটেডলি একজন বলতে থাকতেছে, এটাকে বলা হয় কনভারসেশন ফিলার। কনভারসেশন ফিলার খুব অদ্ভুত হতে পারে। হ্যাঁ, তো এরকম অনেক কনভারসেশন ফিলার আছে যেটা আমরা আমাদের বদভ্যাস বলতে পারি বা মুদ্রা দোষ বলতে পারি। এটা আপনারা একদিনে চাইলে ঠিক করতে পারবেন না। আমরা চেষ্টা করবো আজকে থেকে এই ধরনের মুদ্রা দোষ গুলো থেকে নিজেকে মুক্ত করতে, কারণ এগুলো হচ্ছে আমাদের কনভারসেশনকে কি করে ফেলে, ভারী করে ফেলে। চেষ্টা করবো আজকের পর থেকে। একদিনে হবে না কিন্তু, হ্যাঁ, কেউ একদম প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, একদিনে হবে না, এটা ধীরে ধীরে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনে বাধা দেয়। এটা শুধুমাত্র যে মুখের কথা তা কিন্তু না, আরো অদ্ভুত জিনিস আছে। অনেকেই আছে কথা বলার সময় বারবার চুলে হাত দেয়, কথা বলার সময় বারবার থুতু ফেলে, এটাও কিন্তু কনভারসেশন ছিল। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে আমাদের ইফেক্টিভ, আমাদের কমিউনিকেশনকে ইফেক্টিভ করার কি মানে টপিক, সরি এটাকে কি বলবো আমি, স্কিল। এই স্কিল গুলোকে ডেভেলপ করলে আপনাদের এক্সিস্টিং কমিউনিকেশন পাওয়ারটা বেড়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন, কমিউনিকেশনের প্র্যাকটিস বাসা থেকে শুরু করে একেবারে অফিস পর্যন্ত চলবে, কোনো প্রবলেম নাই। কমিউনিকেশন পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা আপনি যখন শিখলেন তারপর মুহূর্তে থেকে এটা ইফেক্টিভনেস চালু হয়ে যায়। ঠিক আছে, আমি আমার ক্লাসটা শেষ করে ফেলেছি। আমাদের ক্লাসের সময়ও শেষ অবশ্য, যদিও বা তারপরে আমি হোস্টকে অনুরোধ করবো আমাকে একটু সময় দিতে, যদি আমার পরবর্তীতে আরেকটা ক্লাস হচ্ছে খুলনাতে। তারপরেও কারণ হচ্ছে আপনাদের সাথে আমি একটু কমিউনিকেট করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি এই জায়গায় আমি পার্টিসিপেন্টদেরকে অ্যাক্সেস দিয়ে দিলাম। আপনারা যে কেউ কোনো যদি আমার এই ক্লাসের ব্যাপারে কারো যদি কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, যদি কোনো মন্তব্য থাকে, আমাকে দ্রুত করে ফেলেন। আপনাদের সময় 3 মিনিট। হ্যাঁ, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকে বলতে পারেন। যদিও আমি আপনাদেরকে সবার আগে এতটুকু বলে নেই, কমিউনিকেশন নিয়ে আমার আরো একটা ক্লাস আছে, সেটা হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশনের উপরে। সেদিনও আমরা কথা বলবো কমিউনিকেশন নিয়ে। ক্লাসের সম্পর্কে কোনো কথা, ক্লাসের সম্পর্কে কোনো মন্তব্য, কারো কোনো কিছু বুঝতে না পারলে আমাকে দয়া করে আনমিউট করে বলতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আমি চ্যাট বক্সে ফলো করছি। আমি একজন লিখেছেন অনেক ভালো, আমার চুপ বলা ছিল। জি প্লিজ আরেকবার বলবেন, আমি আপনার কথা বুঝতে পারিনি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ প্লিজ। স্যার আমরা যখন কমিউনিকেশন করি, মানে কনভারসেশনের সময় অনেকে বাংলা বা অনেক সময় ইংলিশ আমরা মানে মিক্সচার করে ফেলি, যেটা মুদ্রার দোষ বলি আর কি। এখন সব ক্ষেত্রে কি বাংলা বা আমরা যে কথার সৌন্দর্যের জন্য অনেক সময় ইংরেজি কথাও ব্যবহার করি, তো এখন কি স্যার আমরা কি এক ফরম্যাটে কথা বলবো নাকি দুটোটা মিলিয়ে স্মার্টলি কথা বলবো? আচ্ছা, আমি আপনাকে বলি, যখন আপনি রিটেন কমিউনিকেশন করবেন তখন অবশ্যই যে কোনো একটা চুজ করবেন, আইদার বাংলা অথবা ইংরেজি।
ঠিক আছে? একদম অবশ্যই বাংলায় নতুবা ইংরেজিতে। আর যখন আপনি মৌখিকভাবে কথা বলছেন, আসলে ইন্টারন্যাশনাল ভাষা এবং আমাদের মাতৃভাষা দুটোকেই আমরা গুরুত্ব দেই। এটার কারণে আমাদের শব্দে এখন অনেক ইংরেজি শব্দ চলে এসেছে, আমাদের ডিকশনারিতে এখন অনেক ইংরেজি শব্দ চলে এসেছে, টেবিল চেয়ার থেকে শুরু করে অনেক। তো আমরা চাইলেও এটা থেকে বেরোতে পারি না। আমিও চেষ্টা করি মোটামুটি বাংলায় আপনাদের সাথে যোগাযোগ করতে। এখন যোগাযোগ, আমি কিন্তু যোগাযোগ বলেছি, আমি যদি যোগাযোগ না বলে কমিউনিকেশন বলতাম আপনার জন্য হয়তো আরেকটু ভালো। এই যে কমিউনিকেশনের সুবিধার্থে যতটুকু ইংরেজি ব্যবহার করা যায় এতটুকু আপনি করতে পারেন, এতটুকু আপনি করতে পারেন। আমি আপনাদেরকে বলি, যখন আমি আমার ওয়াইফের সাথে যখন আমার যখন প্রথম পরিচয়, তখন হয়তো আমরা মানে প্রেমও করি না আর কি, কথা বলি, তখন আমরা একবার করছিলাম যে আমরা একে অপরের সাথে কথা বলবো শুধুমাত্র বাংলায়, কোনো ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবো না। মজার ব্যাপার হচ্ছে আমরা এটা 15 মিনিটে কন্টিনিউ করতে পারতাম না, বা 10 মিনিটে কন্টিনিউ করতে পারতাম না, 5 মিনিটে হারে যেতাম, বেশিরভাগ সময় আমি হেরে যেতাম। ঠিক আছে? সে পারতো কিছুক্ষণ, কিন্তু আমি পারতাম না। ঠিক আছে? তো মানে চেষ্টা করবেন রিটেন কমিউনিকেশন কখনোই বাংলিশে করবেন না, কিন্তু যখন কথা বলবেন চেষ্টা করবেন যে আরেকজন যেভাবে বুঝতে ভালো বোধ করে ঠিক সেভাবে করে তার কাছে ডেলিভার করবেন। ওকে, আশা করতেছি আপনি আমার উত্তর পেয়েছেন। আমি থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আপনারা আমাকে দেখতে পাবেন, আপনাদের সাথে আমার আরো 3-4টা সেশন আছে, নো প্রবলেম। দেখা নিয়ে এত অত্যাচার করার কিছু নেই, হ্যাঁ, অত্যাচারের কোনো কারণ নেই। দেখা হবে, কথা হবে। কমিউনিকেশন নিয়ে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসেও আমরা বিশদ কথাবার্তা বলবো কমিউনিকেশন নিয়ে। আর সবাইকে আমি অনুরোধ করব, আপনারা নেক্সট ক্লাসে এখন চলে যাবেন, আমি আপনাদেরকে ছেড়ে দিব। সবাইকে অনুরোধ করব, সবাই প্রতিটা ক্লাস করবেন, মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আর ক্লাস টিচারদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে কোনো একটা বিষয়ের উপরে আগ্রহী করে তোলা। টিচার কিন্তু আপনাকে পুরো বিষয় কখনোই খাওয়াই দিতে পারবে না বা একদম মুখস্থ করাই দিতে পারবে না, আগ্রহী করে তুলবে, তারপরে বাকি কাজটা আপনার। ঠিক আছে? এটা হচ্ছে একজন শিক্ষকের মূল কাজ, হচ্ছে আপনাকে কৌতূহলী করে তোলা। ও আচ্ছা, এটা তো কখনো এইভাবে ভাবি নাই। ও আচ্ছা, কমিউনিকেশন এইভাবে লাগে। ও আচ্ছা, সাপ্লাই চেইন তো এরকম, সাপ্লাই চেইন নামে একটা জিনিস আছে। ও আচ্ছা, এইখান থেকে সোর্সিং করতে হয়। দিস ইজ দ্য এটা হচ্ছে দায়িত্ব শিক্ষকের, আপনার ভিতরে একটা কৌতূহল প্রবণ মনকে সে তৈরি করে দিচ্ছে, আর এরপরের দায়িত্বটা কিন্তু আপনাকে পালন করতে হবে। ঠিক আছে? তো আজকে আমি আশা করবো যে আপনাদের কাছে আমি কিছু জিজ্ঞাসা, কিছু কৌতূহল আপনাদেরকে এনে দিতে পারছি, বা যেমনই হোক। আজকে আমি আমার ক্লাসটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে। আমি হোস্টকে অনুরোধ করবো আমার কাছ থেকে ক্লাসটি নিয়ে আমাদের পরবর্তী শিক্ষককে ক্লাসটি দিয়ে দেওয়া হোক। আর আমি 10 মিনিট সময় বেশি নিয়েছি, এই জন্য আমি দুঃখিত। ধন্যবাদ। কোনো অসুবিধা নেই, এটা একটু সময় নিতে পারতেন। আমাদের পরবর্তী টিচার আসতে আর একটু সময় লাগলো, অসুবিধা নেই। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমি কি এখন খুলনাতে গেলে আমি ক্লাস শুরু করতে পারবো, নাকি আমাদের খুলনাতে ক্লাস চলছে? তাহলে আপনি একটু লক্ষ্য রাখবেন খুলনাতে। আমি ততক্ষণে আমার পার্টিসিপেন্টদের কাছ থেকে আরো কারো কোনো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি সেই জিজ্ঞাসা নিতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি খুলনা টিচারের সাথে কথা বলেছি, উনি এখন খুলনাতে ব্যস্ত আছেন। নতুন ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, তারপর ক্লাস করতে সময় লাগবে। আমি চাইলে 5-7 মিনিট সময় দিতে পারবো। আচ্ছা, আমি তাহলে আমার পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনারা আরো 3-4 মিনিট আমাকে কোনো প্রশ্ন করার থাকলে করতে পারেন। আজকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, মাহাদি হাসান বলছি। জি প্লিজ স্যার, ওই কমিউনিকেশন কিলার এই জিনিসটা কিভাবে ওভারকাম করা যায়? কমিউনিকেশন কিলার, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করছেন। আমি আপনাকে বলি, কমিউনিকেশন কিলার, আপনাকে আমি বলেছি যে এটা যাদের এই সমস্যা আছে, এটা কিন্তু একদিনে যাবে না, এটা একদিনে যাওয়ার জিনিস না যে আমি আপনাকে এখনই বলে দিলাম ভাইয়া এই প্রবলেম, আপনার এটা ঠিক করতে হবে, ঠিক হয়ে যাবে না। এটা আপনাকে ধীরে ধীরে ঠিক করতে হবে। এটা ঠিক করার প্রথম স্টেপ হচ্ছে আপনি কনসাস হলেন। আজকে আপনি আমার আজকের এই ক্লাসের মাধ্যমে যে কনসাস হলেন না যে কমিউনিকেশন কিলার কারণ যার যার আছে, তারা যে কনসাস হলেন যে আমার কমিউনিকেশন কিলার আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে আপনি কনসাস হলেন। সেকেন্ড স্টেপ হচ্ছে ওই অ্যাকর্ডিং দ্যাট, মানে আপনার ওই কনসাস মাইন্ডটাকে আপনাকে জাগ্রত রাখতে হবে প্রতিনিয়ত, যে আমার কমিউনিকেশন কিলারের একটা প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আজকে থেকে এটা একটু একটু করে এটাকে রিডিউস করার, এটাকে একটু একটু করে রিডিউস করার। আর থার্ড এবং লাস্ট এবং সবচেয়ে ইফেক্টিভ স্টেপ হচ্ছে
আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে কথা বলবেন, প্রতিদিন 15 মিনিট 20 মিনিট কথা বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে। প্রয়োজন বোধে আপনি আপনার মোবাইলে আপনার সাউন্ডটাকে রেকর্ড করতে পারেন ভাইয়া, রেকর্ড করবেন। রেকর্ড করার পরে আপনি পরবর্তীতে ওই রেকর্ডটা 5 মিনিট রেকর্ডটা শুনবেন যে কোন কোন জায়গায় আপনি এই আপনার এই ফাম্বলটা হচ্ছে। প্রথমত আপনি আয়নার সামনে দাঁড়ায় কথা বলবেন এবং চেষ্টা করবেন নিজের সাথে কথা বলার সময় কি করবেন, আর সবচেয়ে ভালো হয় যদি আয়নার পরিবর্তে একটা একদম জলজন্ত একটা দর্পণ যদি সামনে থাকে, ধরেন যে আপনার কোনো বন্ধু, আপনার ভাই, আপনার বোন, আপনার কোনো বান্ধবী, যে কেউ, যে হয়তো যার সাথে আপনি হয়তো এক ফোঁটাও লজ্জা বোধ করেন না কথা বলতে, একদম আপনার খুবই আপনজন, তার সামনে দাঁড়িয়েও আপনি কথাটা বলতে পারেন। সে আপনি রেকর্ড করার পরে সে হয়তো আপনাদের ভুলটা ধরাই দেবে এই জায়গায় হচ্ছে, আর তারপরে লাস্ট এক্সপিরিয়েন্সটা এটাকে রেকর্ড করে নিজে শোনা, শুনে নিজেকে ইভালুয়েট করা। আমি আশা করতেছি আপনাকে সঠিক উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, যেটা হচ্ছে আমার যখন পার্টনার যখন কথা বলে অনেক ক্ষেত্রে সে এমন কথা বলে যে কথাটা আমি বুঝতে পারি না, আসলে সে কথাটা আমাকে একটা অ্যাওয়ার্ড করছে বা আমাকে সতর্ক করছে যে এই বিষয়টা এরকম, বা আমাকে কোনো একটা ইনফরমেশন বলছে, কিন্তু আমি সেটাকে, সে যে এটা ইনফরমেশন হিসেবে বলছে বা সেটা যে আমাকে কিভাবে বলছে জিনিসটা আমি বুঝি নাই, মানে কোনোভাবেই তার কথাটা বুঝি নাই, মনে করলাম সে মস্কারি করছে, কিন্তু আসলে আমাকে সে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলছে। অনেক ক্ষেত্রে এগুলো বুঝি না। ভাইয়া আপনি আপনার একটা নামটা বলবেন তো আমাকে? মাহাদি হাসান বলছি স্যার। মাহাদি হাসান, থ্যাংক ইউ। মাহাদি হাসান ভাই, আপনাকে আমি স্পেশালি থ্যাংক ইউ দিব। আপনি আজকের এই ক্লাসে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার অভাবে জিনিসটা জানতে পারছে না। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলি, কমিউনিকেশন যখন করবেন সবসময় মাথায় রাখবেন আপনার কমিউনিকেশনের 60 to 70% আপনি পাস করতে পারেন, বাকি 30% আমরা আসলে পারি না। আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন, আমি যে আপনাদেরকে ক্লাস নিয়েছি না, এই ক্লাসের যদি 60% আমি আপনাদের মাঝে ডেলিভার করতে পারি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হব, অত্যন্ত খুশি হব। এটা আমার মানে এটা হচ্ছে মানে আপনি কখনোই একটা মানুষকে আপনার মনের 100% ডেলিভার করতে পারবেন না, আপনার মেসেজের 100% ডেলিভার হয় না। এ কারণে কি হয়, অনেক সময় একটা মানুষ আপনাকে হয়তো খুব গুরুত্ব দিয়ে একটা মেসেজ দিল, আপনি হয়তো মেসেজটাকে মস্করা করে ফেললেন, মস্করা বা ফাইজলামি মনে করে ফেলছেন। আবার অনেক ক্ষেত্রে কি হয়, কারো কথাটাকে শুনে আপনি খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটাকে মনে করছেন, কিন্তু হয়তো সে আপনার সাথে সিলি মাইন্ডের কথাটা বলছে। এটা হয়। এটা কেন হয়? কারণ দুইটা। একটা হচ্ছে আপনি মনোযোগ দিয়ে তার কথাটা শুনে নিয়ে, এটা হচ্ছে আপনার ইন্ডের সমস্যা। 2 নম্বর সমস্যা, যে আপনাকে বলছে, সবাই তো জানেন কমিউনিকেশন করতে গেলে দুইটা ইন থাকে, একটা সেন্ডার, একটা থাকে রিসিভার। সেন্ডারের সমস্যা হচ্ছে, সেন্ডার যখন তার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবে না, তখন আপনি কিন্তু ভালোভাবে তার সাথে কমিউনিকেট করতে পারবেন না। আর রিসিভার, আপনি যে রিসিভ করতেছেন, তার প্রবলেম হচ্ছে আপনি যখন তার কাছ থেকে রিসিভ করতেছেন তখন আপনি মনোযোগ দিয়ে তার মেসেজটা রিসিভ করেননি। এই দুটো প্রবলেমের কারণে এই প্রবলেমটা হয়। আপনি আজকে থেকে চেষ্টা করবেন, যারা এরকম প্রবলেম ফেস করেন, যে একজন একটা বললো আপনি হয়তো বুঝতে পারলেন না, মস্করা করলো, অথচ আপনি এটাকে খুবই সিরিয়াস নিলেন, হয়তো মস্করা করে বললো রে তোর তো আজীবন বিয়ে হবে না, এটা বললো, হয়তো ফান করে বলছে, আপনি এটা খুব সিরিয়াস নিয়ে একটা ও আমাকে অভিশাপ দিয়ে দিল। এটা যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা সবসময় খেয়াল রাখবেন, কমিউনিকেশন করার সময় সেন্ডার যা বলতে চাচ্ছে সেটাকে আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন প্রথমত। আর আপনি যদি সেন্ডার হন তাহলে অবশ্যই আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা শিখবেন। ঠিক আছে? আশা করতেছি আজকের পর থেকে আপনারা আপনাদের কমিউনিকেশন নিয়ে একটু সিরিয়াস হবেন। আমি আপনাদের সবাইকে বলি, কমিউনিকেশন নিয়ে যেদিন থেকে সিরিয়াস হবেন দেখবেন প্রবলেমের 50% নাই হয়ে। আশা করতেছি মাহবুব ভাই আপনি আমার উত্তর পেয়েছেন। উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য স্যার অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা আপনাকে আমি কথা বলে রাখি, কমিউনিকেশনের সমাধানের জন্য FM আতিকুর রহমানই শেষ কথা না। আপনি কষ্ট করে, আজকে আপনাকে আমি বলে দিলাম, একটু গুগল করতে পারেন, একটু গুগল করবেন, হয়তো আপনার প্রবলেমটা নিয়ে কমিউনিকেশন কিলার বা এটা নিয়ে গুগল করবেন। আমি জেনারিক জায়গা থেকে বলছি, হয়তো আপনি আরো ডাক্তারের পরামর্শ পেতে পারেন, আপনি আরো স্পেসিফিক সমাধান পেতে পারেন। ঠিক আছে? আমি শেষ কথা বা এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। কোনো বই বা কোনো টিউটোরিয়াল কোনো আসলে আমি খোঁজ করে আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম কোনো ভালো কোনো ইফেক্টিভ বই দিলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমি আমাদের ক্লাসটা এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার ক্লাসটি শেয়ার করার জন্য, এবং সেই সাথে
ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে আপনার সময় থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি পরবর্তী সময়গুলোতে আমরা আপনার কাছ থেকে আরো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি সকল পার্টিসিপেন্ট যারা আছে তাদের সবার